আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আলহামদুলিল্লাহ। আমি কি সালামালাইকুম স্যার। খুবই কম, কিন্তু মাত্র 17-18 জন সর্বোচ্চ। মানে শুরু করব। জি স্যার, শুরু করে দিতে পারেন। কি সবাইকে স্যার, শুরু জানাই করে দিতে দেন, দেওয়া রাত হয়েছে। হয়ে গেছে তো স্যার, হ্যাঁ, না অলরেডি 10টা বেজে গেছে। হুম, না, এরকম অনলাইন ক্লাসগুলো একটু 10টার দিকে পায়। আচ্ছা, এই কি করব? মানে ট্রেনে স্যার যাব? আমাদেরকে একটু স্যার, মানে আমাদের কুইজ যেহেতু সামনে, কুইজ রিলেটেড আমাদেরকে জাস্ট একটু টপিক গুলো সামারাইজ করে একটু দেখা দেন যে হুম, কোন টপিক গুলোতে আমরা বেশি ফোকাস করবো আর কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে এই নিয়ে একটু আলোচনা স্যার। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। সালাম আলাইকুম স্যার। প্রথম স্লাইডটাই স্যার 168টা স্লাইড, এটা শেষ করতে অনেক সময় লেগে যাবে, একটু শর্ট করে দিলে ভালো হতো আর কি স্যার। এতদিন কি করছেন? এটা পড়াইছি তো অন্তত 1-1.5 মাস, 1 মাস আগে পড়ে ফেলতেন এতদিনে। এটার মধ্যে তো শুধু গাল গপ্প, স্লাইড কাউন্ট করে লাভ আছে? আমি তো জানি স্লাইড কয়টা পেয়েছি, কিন্তু সেখানে এতদিন আসলে স্যার এই ক্লাসের ওয়েট করতেছিলাম স্যার।
হ্যাঁ, এই যে এটা এইসব চাপাবাজি করেন না যে একটা ক্লাসের জন্য ওয়েট করতেছিলাম, সব প্রশ্ন দিয়া দিব, এই প্রশ্নগুলো আসবে। ব্যাপারটা হইলো একটু সিরিয়াস হইতে হবে, আর এটা প্রথম ক্লাসেই বলছি। আর ওই স্লাইড দিয়ে কাউন্ট করে লাভ নাই, কারণ ধরেন 200 স্লাইড, তাতে কি, কিন্তু টপিক তো খুবই কম। আর আমি ক্লাসে যেগুলো আমি কথা বলি আলটিমেটলি প্রশ্নগুলোর উপর থেকেই হয় বা হবে। আমি তো বাইরের থেকে প্রশ্ন করব না, আমি যেগুলোকে এমফাসাইজ দেই সেরকমই হবে। আচ্ছা, দাঁড়ান আমি স্লাইডটা খুলি। সবাই মনে হয় দেখতে পাচ্ছে না, শেয়ার করছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়েট। Recording in progress. আচ্ছা, ফর্মালি শুরু করলাম। এখানে আপনারা এখন পর্যন্ত আসছেন হইলো 19 জন। কেউ ডুপ্লিকেট কিনা জানি না। আচ্ছা, যাই হোক, আমি একটু স্লাইড গুলো একটু গো থ্রু করি স্লাইডটা খুব ফাস্ট। যেমন ধরেন যে আপনারা ধরেন এটা ইনফরমেশন এন্ড সাইবার সিকিউরিটির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো কি কি আছে এগুলো আমরা পড়ছি। তো এখানে ধরেন যে সিআইএ লিস্ট আছে, এতে প্রশ্ন আসবে না, এটা জানার জন্য আপনি। এমন কেউ জিজ্ঞেস করলো ভাই বিআরটিএ কি, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ছে কিনা, যেগুলোতে টপ নচ প্রায়োরিটি দিতে হবে। একটা গভর্নমেন্ট যদি কোনো কারণে ভিক্টিমাইজ হয় বা গভর্নমেন্ট যদি ফার্স্ট প্রায়োরিটি দিতে চায় যে কোন কোন প্রতিষ্ঠানকে গভর্নমেন্ট তার সাইবার সিকিউরিটির খুবই প্রুডেন্ট এনভায়রনমেন্টের মধ্যে আনবে, তাহলে গভর্নমেন্টের প্রতিষ্ঠান আছে ধরেন যে 10,000, এবং সে কি সবাইকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারবে? তো এই যে প্রায়োরিটি লিস্ট করা, সেখানে গভর্নমেন্ট লিখছে যে কোন কোন তার অফিসগুলোতে মোস্ট সেন্সিটিভ ক্রিটিক্যাল ইনফরমেশন গুলো ব্যবহার হয়, প্রডিউস হয়, ইউজ হয়। তো সেই জায়গাগুলোকে তারা লিস্ট ডাউন করছে, এবং এটা হেল্প নিছে হয়তো অন্যান্য কান্ট্রির যারা প্রথমে এগুলো শুরু করছে, সেসব কান্ট্রি থেকে দেখে দেখছে। এবং এটা কিন্তু একদিন দুই দিনে হয় নাই। প্রথম দিকে মনে হয় আমি ভুল না করলে 15-16টার নাম ছিল, তারপর 6 মাস পর মনে হয়েছে যে আরো 4-5টা বাড়ানো দরকার। এরকম বাড়াতে বাড়াতে এখন পর্যন্ত হয়তো 34টা বা 38টার নাম আছে। এটা আরো বাড়তে বাড়তে 100টার নাম আসবে। তখন সেটা কি হবে, এখন বাকিদের কি প্রায়োরিটি নাই তা তো না, এটা হলো টপ মোস্ট প্রায়োরিটি। মানে ফার্স্ট স্টেজে আসলে যেসব ইনফরমেশন যে বিলং করে যেসব অফিসে বা এখানে যে লিস্টটা থাকবে তাদেরকে প্রথম সুরক্ষা দিতে হবে, সুরক্ষার তালিকায় তারা প্রথম প্রায়োরিটি পাবে। আচ্ছা, এখন এই যে ধরেন এখানে যিনি আসলে পেজের নাম্বার বললেন, তো এই পেজ থেকে কি আসতে পারে এটা আপনার জানার জন্য যে আসলে যে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারে যখন আপনি এলিমেন্টে ভাগ করবেন, এখানে কি ধরনের এলিমেন্ট থাকে। ওই যে আমরা যেমন পিপল প্রসেস টেকনোলজি বলি, এখানে যেমন ইনফ্রাস্ট্রাকচার বা ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারটির মধ্যে কি থাকে, যে কিছু ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হয় কাগজে, কিছু থাকে ফিজিক্যালে। ধরেন আপনার ল্যাপটপের মধ্যে ডেটা আছে, এখন ল্যাপটপটা একটা ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হবে। আপনার সার্ভারে ইনফরমেশন আছে, যেমন ধরেন এখানে কোন একটা সিলেক্ট করলাম, ধরেন প্রাইম মিনিস্টার অফিস। তো প্রাইম মিনিস্টার অফিসে যত ধরনের মিটিং হয়, মিটিং এর রেকর্ড গুলো রাখা, সিসিটিভির রেকর্ড রাখা, বা সচিবালয়ের অথবা সংসদ ভবনে সেগুলো যখন এসে যাবে, ধরেন পার্লামেন্ট আছে এখানে সাপোজ, তাইলে বা বাংলাদেশ ব্যাংক আছে, ব্রিজ ডিভিশন, যেসবই যেটাই থাকুক না কেন, তো সেখানে যেসব ইনফরমেশন গুলো আহ, আছে, সেসব ইনফরমেশনের এক্সিস্টেন্স আছে, ফিজিক্যাল কিছু এক্সিস্টেন্স আছে, লজিক্যাল এক্সিস্টেন্স আছে, কিছু মানুষের মাথায় আছে, যিনি আসলে এই চিন্তাগুলো করে, স্ট্র্যাটেজি বানায়। তাহলে হিউম্যান ক্যাপিটাল আসলে ইম্পর্টেন্ট। এটা হলো
জানতে হবে। খুবই বেসিক। আপনারা যেই মাস্টার্স করতেছেন সেই মাস্টার্স যে আলটিমেট যে সাবজেক্টটা সেটা হলো ইনফরমেশন সিকিউরিটির উপর আপনারা মাস্টার্স করতেছেন। পিএমআইসিএস ইনফরমেশন সিকিউরিটির ডেফিনেশন আমি এখন যদি অনেকটাই জিজ্ঞেস করি দেখবেন একবার এলোমেলো এক একজন বলবেন, কিন্তু আপনি কিন্তু ওটার উপরে আসলে মাস্টার্স করতেছেন। সো সেই জিনিসটা আত্মস্থ করার চেষ্টা করেন যে আসলে ইনফরমেশন সিকিউরিটি কি জিনিস এবং তার যে ফান্ডামেন্টাল 3টা পিলার আছে। সিআইএ কোন কোন প্রোটেকশন দেয়, কোনোটা অ্যাক্সেস আনঅথরাইজড অ্যাক্সেস, কোনোটা আনঅথরাইজড ডিসরাপশন, কোনোটা মডিফিকেশন। তো সেটা আপনি আসলে বুঝতে হবে, লিখতে হবে। সিআইএটা আসতে পারে। সিআইএ মানে খুবই সহজ একটা জিনিস, অনেকবার বুঝাইছি, অনেক এক্সাম্পল দিয়ে বুঝাইছি। সিআইএ আসতে পারে। আর সিআইএ এর এখানে কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলতে সবই তো আমাদের কনফিডেন্সিয়াল না। কনফিডেন্সিয়াল বলতে পিআইআই অথবা পিএইচআই, তারপরে আমাদের প্রত্যেক জীবনে আমারই কোন কোন জিনিসগুলো আসলে যদি লিক হয় সেটার মাধ্যমে আমি যে কোনো ট্র্যাপে পড়তে পারি বা সাইবার অ্যাটাকের সম্মুখীন হতে পারি, যেসব ইনফরমেশন। তো কনফিডেন্সিয়াল ইনফরমেশনের ক্লাসিফিকেশন আমরা পড়ছি, সেগুলো থেকে দেখবো যে কনফিডেন্সিয়াল কোনগুলো। সো এখানে কনফিডেন্সিয়ালিটির ইম্পর্টেন্সটা বলা হয়েছে, সেটা আমরা ক্লাসে আলোচনা করছি। আপনারা সেখানে ধারণা থেকেই লিখবেন। এখান থেকে একটু মুখস্থ যদি আসে যে কি কি কমন বা জেনেরিক থ্রেট কনফিডেন্সিয়ালিটির জন্য আছে, ওয়্যার ট্র্যাপিং, ডামাস্টার ড্রাইভিং বা এজ ড্রপিং, এগুলো ছোট্ট করে একটু করে লেখা আছে। নট নেসেসারি এতটুকুই লিখতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি কয়টা আরো একটু ডিটেল ডেফিনেশন গুগল করব, বোঝার চেষ্টা করব, করেন, ভেরি গুড। আপনি বই থেকে যদি এগুলার আরো ডিটেল করতে চান পড়েন। বাট জেনেরিক এগুলো থেকে যেহেতু স্লাইডে আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হয়তো আমি বললাম যে নিচের জিনিসগুলো আপনারা একটু ডিফাইন করেন, যেমন ডামাস্টার ড্রাইভিং, এভসড্রপিং আর স্নুফিং, এই 3টা ডিফাইন করেন। ডিফাইন করতে গেলে আপনাকে এই 3টা বুঝতে হবে। বাট কমন থ্রেটের মধ্যে এটা সবগুলাই আসলে কনফিডেন্সিয়ালিটি ব্রিচের থ্রেট। এখানে কিছু নাই, স্ট্যান্ডার্ড মেজার আছে যে আসলে কনফিডেন্সিয়ালিটি যখন আপনি কোনো একটা জায়গায় এস্টাবলিশ করতে যাবেন তখন কি কি কন্ট্রোল থাকবে। প্রথম হলো কনফিডেন্সিয়ালিটি। ফার্স্ট কন্ট্রোলটাই হলো ধরেন পাসওয়ার্ড, যেটা আমরা আদি আমল থেকে জানি। পাসওয়ার্ড 2FA বা মানে তার ওই পাসওয়ার্ডেরই আরো নতুন নতুন যে টায়ার গুলা, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বায়োমেট্রিক, ডিফারেন্ট টাইপ অফ ভেরিফিকেশন, সিকিউরিটি টোকেন, ডাটা এনক্রিপশন। তো আপনারা কি কেউ বলতে পারবেন যে কনফিডেন্সিয়ালিটিতে ডাটা এনক্রিপশন বলছেন, তাইলে ইন্টিগ্রিটিতে এরকম স্ট্যান্ডার্ড মিজারে কি পড়বে? এখানে তো ডাটা এনক্রিপশন বললাম, যেটা হলো কনফিডেন্সিয়ালিটির একটা কন্ট্রোল বা মেজারেবল পয়েন্ট। সবাই কি আছেন? হ্যাশিং স্যার। হ্যাশিং, থ্যাংক ইউ। এই ভদ্রলোক পড়ালেখা করছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। পড়ালেখা করছে। হাউ কনফিডেন্সিয়ালি ক্যান বি মেনটেন, এগুলো হলো আসলে কনফিডেন্সিয়ালিটি তো ওয়ান অফ এক্সারসাইজ না, বা সাইবার সিকিউরিটিও আসলে ওয়ান ডে জব না, এটা কন্টিনিউয়াস প্রসেস। সো আপনাকে এটাকে মেনটেন করতে হবে। কন্ট্রোল আমরা এই যে আছে TLS 1.3 স্যার। TLS 1.3।
আচ্ছা, তাহলে এখন যদি কেউ TLS 1.1 ব্যবহার করে, তাহলে সে কিন্তু ধরেন কন্ট্রোল এস্টাবলিশ করলো, বাট সেই কন্ট্রোলটা কি আহ, তাকে কোনো বেনিফিট দিবে? বেনিফিট তো দিবে না, কারণ রিজন বিহাইন্ড সে অলরেডি কম্প্রোমাইজড, বা যে প্রোটোকল অলরেডি ভালনারেবিলিটি যেখানে যে প্রোটোকলের আছে, এক্সিস্ট করে, যেটার এই জন্য যেটা ভার্সন আপডেট করা হয়েছে, সেটা যদি কেউ আহ, এখন ব্যবহার করে, তাহলে সে কি তার এই কন্ট্রোল এস্টাবলিশ করে কোনো লাভ হচ্ছে তার? হবে না। So, এগুলোই বুঝতে হবে। এখানে সেন্সিটিভ ডাটার কথা বলছে। সেন্সিটিভ ডাটা অনেক ফর্মে থাকতে পারে। একটা হলো আপনার ফিজিক্যাল থাকতে পারে, ডিজিটাল থাকতে পারে। সো ফার তো ফিজিক্যাল জিনিসগুলোকে আপনাকে যেমন আহ, সেখানে সেই জায়গাগুলোতে সাইবার সিকিউরিটি কন্ট্রোল ইম্পোজ করতে হবে, ডিজিটালেও আপনার সাইবার সিকিউরিটি কন্ট্রোল ইম্পোজ করতে হবে। সো রেগুলেটেড আনরেগুলেটেড এগুলো আমরা ক্লাসে মোরলেস পড়ছি। আপনারা কি কেউ একটা এক্সাম্পল দিতে পারবেন যে ধরেন যে রেগুলেটেড আনরেগুলেটেড ডাটা কি? আর যেসব ইনফরমেশন গুলো দিচ্ছেন, বা আমেরিকার ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা হেলথের ইনফরমেশন, ধরুন আমি কি হঠাৎ করে আপনাকে দেখে আপনার বয়স বলতে পারবো? আমি ধারণা করতে পারবো আপনার ডেট অফ বার্থ, আপনার ক্রেডিট, ধরেন কার্ডের নাম্বার, ক্রেডিট কার্ডেরই ধরেন, আমি কি বলতে পারবো? সো যেসব ইনফরমেশনকে কোনো না কোনো ভাবে মাস্কিং, কোনো না কোনো ভাবে হাইড করা হয়েছে, শেষ, এবং হাইড করার জন্য, হাইড যে করতে হবে, মানে আমি যে চাহিবা মাত্র এটা, ধরেন আহ আপনি আপনার মানে কার্ডের ইনফরমেশন, আপনার NID-র ইনফরমেশন, এগুলো আহ, কেন ওপেন না? কারণ এগুলো দিয়ে আমি এক্সট্রিম লেভেলের যত ধরনের পার্সোনাল লেভেলের ট্র্যাপ থেকে শুরু করে, হ্যাক থেকে শুরু করে, অর্গানাইজেশনের ভিকটিম থেকে শুরু করে সবই করা যায়। সো এসব ইনফরমেশন গুলোকে যেসব টেবিলেও রাখছে, ধরেন NID যেসব টেবিলে তার এসব ইনফরমেশন রাখছে, সেগুলোকেও সে বিভিন্ন এনক্রিপশন মেথোডোলজি দিয়ে সে কিন্তু প্রোটেকশনটা এনশিওর করছে, যাতে এটা ওদের যে যারা অ্যাক্সেস করবে তারাও যেন উইদাউট এনি পারপাস বসে বসে না দেখতে পারে যে দেখি আমার সাথে ওই লোকের শত্রুতা আছে, দেখি তার ইনফরমেশন গুলা, দেখি তো তার বাসার ঠিকানা কই, ওইখানে ডাকাত পাঠামো, দেখি তার বাসার অ্যাড্রেস, তার নামে একটা ভুয়া কার্ড বানাইয়া সেই কার্ড দিয়ে একটা জালিয়াতির মামলাতে ঢুকাই দিব। মানে এই যে যত ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা যায় আরো তো এগুলো করা যায় যদি আপনার কাছে লেজিটিমেট ইনফরমেশন থাকে। এখন NID সার্ভার যারা দেখে বা NID ডেটাবেস যারা দেখে, তারা কি NID ডেটাবেসের অ্যাক্সেস আছে উইদাউট এনি পারমিশন? নাই। কন্ট্যাক্ট সেন্টারের লোক কি আপনি ফোন না দেওয়ার আগ পর্যন্ত আপনার ক্রেডিট কার্ডে বসে বসে দেখতে পারে যে আপনার ক্রেডিট কার্ড নাম্বার কি? এবং এটা IVR মেথড কেন বলছে? যখন আপনি লেজিটিমেট একটা কল করেন, কলের প্রথমে তার জন্য শুধু কলটা যদি রেজিস্টার্ড নাম্বার থেকে যায়, তখনই তার বেসিক জেনেরিক কিছু ইনফরমেশন যখন ম্যাচ করে, এই নাম্বার রেজিস্টার্ড এত, তার এরকম দুইটা কার্ড আছে, শুধু সে কার্ড নাম্বারটা দেখতে পারে। তারপরে সে আপনাকে প্রশ্ন করে, প্রশ্ন করার সাথে সাথে তার কাছে যে সিক্রেট কিছু প্রশ্ন আছে, সেগুলো র্যান্ডম কিছু প্রশ্ন উত্তর যখন মিলে যায়, তখন সে বাকি অ্যান্সার গুলো দিতে পারে। কিন্তু তাদের যখন কল রেকর্ড, আবার বলে না যে আমাদের বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন অডিট পারপাসে সেই আমরা কল রেকর্ড গুলো রাখা হচ্ছে, এবং কল রেকর্ড গুলো কিন্তু আবার একটা সার্টেন ইন্টারভাল পর পর বা অনেকে প্রতিদিনই একটা স্যাম্পল বেসিসে তাদের কল রেকর্ড গুলো কি করে, ধরেন কল সেন্টার ম্যানেজার, তার কাম কি আসলে? তার কাজ হলো যে এই জায়গায় কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, কারণ সে যেসব কন্ট্রাকচুয়াল এমপ্লয় গুলো রাখছে, তারা বসে বসে ক্রেডিট কার্ড বিভিন্ন ইনফরমেশন গুলো দেখতে পারতেছে কিনা, দেখলে সেই ইনফরমেশন হ্যাকারদের কাছে দিয়ে, সে হয়তো কিছু করবে না, হ্যাকারদের কাছে দিয়ে বলবে যে ভাই এই কার্ডের মধ্যে ডলার এত এন্ডোর্স করা আছে, তার ডলার পার্ট ওপেন করা আছে, তুমি এখানে যে এটার ই-কমার্স সাইটে ট্রানজাকশন করে ফেলো, এবং সে তার একটা পার্সেন্টেজ বলে দিল, আমি ইনফরমেশন দিছি, তুমি যা করবা তার 50% আমার, খেলা শেষ। এখন
যাতে বসে বসে আইডল বসে থাকলেও বা উইদাউট এনি পারপাস আপনি আপনি সেন্সিটিভ ইনফরমেশন গুলো দেখতে পারবেন না। তাহলে দেখছে যে পারবেন না, এটা তো কোথাও লেখা থাকতে হবে। আমি তো মানে মানে কোন একটা জায়গায় রিটেন থাকতে হবে যে এই ইনফরমেশন গুলো খুবই সেন্সিটিভ বা কনফিডেন্সিয়াল, সেটা পার্সোনাল লেভেলে হোক, অর্গানাইজেশন লেভেলে হোক, গভর্নমেন্ট লেভেলের হোক। তো এই যে রেগুলেশন, যে সব জায়গাতে এসব লেখা থাকবে, এটা হলো সেসব ইনফরমেশন গুলোকে আমরা বলবো রেগুলেটেড ডেটা। রেগুলেটেড ডেটার মধ্যে থাকতে পারে সেন্সিটিভ ডেটা, রেগুলেটেড ডাটার মধ্যে থাকতে পারে পাবলিক ডাটা, ইভেন তো নো ইস্যু। এখন হোয়াট ইজ আনরেগুলেটেড ডাটা? আনরেগুলেটেড ডাটা হলো যেসব জিনিসগুলো ডিসক্লোজ করলে হলে, এখন এনআইডি ডাটা, আমার এই এনআইডি ডাটা যদি কোনো কারণে ডিসক্লোজ হয়, ইটস এ গ্রস ভায়োলেশন। কারণ এনআইডি ডাটা ডিসক্লোজ করা যাবে না, এটা একটা রেগুলেশন আছে। এনআইডিতে যেহেতু সবচেয়ে সেন্সিটিভ ইনফরমেশন থাকে, ক্রেডিট কার্ডের ডাটা যদি এখন ডার্ক ওয়েবে পাওয়া যায় সোফার, তাহলে ওই ব্যাংকের নামে মামলা করতে পারবো আমি। কারণ আমি যখন তাকে ইনফরমেশন গুলো দিয়েছি তখন বলছি যে এটা আটমোস্ট প্রোটেকশন ওই ব্যাংক কোম্পানি সেটা এনশিওর করবে। আচ্ছা ফাইন। এখন আনরেগুলেটেড ডেটা হলো যেগুলো আমরা আহ, যেগুলো যদি শেয়ার হয় বা পাওয়া যায়, সেক্ষেত্রে আমি কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে, কোনো অ্যাক্ট, কোনো গাইডলাইন, কোনো পলিসি দিয়ে আটকাতে পারবো না যে ওই ওই কোম্পানি কেন এটা শেয়ার করছে বা এই শেয়ারের কারণে আমি একটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা করতে পারবো না। কারণ এটার কোনো ফর্মাল ইয়ার ইয়ার মধ্যে কোনো, এটা আসলে কোনো রেগুলেশন থাকবে না। এখন যেমন ধরেন, বাট সেন্সিটিভ হতে পারে, থিঙ্কিং দ্যাট ওয়ে, ডাটাটা কিন্তু সেন্সিটিভ হতে পারে। এখন যেমন কিভাবে হতে ইমেল পারে? স্যার, য- ইমেল আমি অ্যাড্রেস। আমি একটু শেষ করি, 1 সেকেন্ড আসতেছি। যেমন ধরেন আপনার কাছে বিআইবিএম পাঠাইলো একটা বড় একটা চিঠি আপনার এমডির কাছে, যে আমরা একটা এআই ইউজ ব্যাংকগুলা কি কি করে এই নিয়ে আপনার 100টা প্রশ্নর একটা সেট পাঠাইলো। সেই সেট পাঠিয়ে বললো যে আপনি এই প্রশ্নের উত্তরগুলা দেন। এখন প্রশ্নের উত্তরে কোন একটা জায়গায় আপনি উত্তর দিতে দিতে হয়তো আপনি আপনার নেটওয়ার্কের আর্কিটেকচারের একটা সেন্সিটিভ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি ওই উত্তরটা দিয়েছেন, অথবা প্রশ্নটার মধ্যেই যে প্রশ্নকর্তা করেছেন করার ক্ষেত্রে উনি হয়তো না বুঝেই, ওনার দোষ দিলাম না, উনি হয়তো রিসার্চের পারপাসে চিন্তা করছে যে ইনফরমেশন হলে আমার রিসার্চ আরো স্ট্রিনজেন্ট প্রুডেন্ট হবে, আর ফাইন। বাট ওই কোশ্চেনটার উত্তর দিতে গিয়ে আপনি অর্গানাইজেশনের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের একটা সেন্সিটিভ ইনফরমেশন ওখানে আপনি লিখছেন। কিছু কিছু জায়গায় আপনি আইপি অ্যাড্রেসও ডিসক্লোজ করছেন, সাপোজ কোন পোর্ট দিয়ে আপনি সার্ভিসগুলো নেন সেটা দিচ্ছেন, আপনি বিভিন্ন ভেন্ডরের নাম লিখছেন, আপনি এই ধরনের বলতে 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 আপনি অনেক জিনিস শেয়ার করে ফেলছেন। এবং এই যেহেতু ওরা একটা সার্ভে টাইপের একটা রিসার্চ পারপাসে জিনিসগুলো আপনার কাছে চাইছে, আপনি এবং হয়তো অর্গানাইজেশন গুলোকে পাঠাইছে, অর্গানাইজেশন গুলো সবগুলো আবার তাকে ফিডব্যাক পাঠাইছে। এখন তাদের যখন রিসার্চ শেষ, সার্ভে শেষ, এই পুরাটা নিয়ে তারা হয়তো একটা পেপারও পাবলিশ করে ফেলছে, এবার এই কাগজগুলা ওরা কেজি দরে বিক্রি করে দিছে। এখন দেখেন আপনি হয়তো ওই আহ, ইয়ার দোকানে মুড়ি বাদামালার দোকানে দেখলেন যে সে আপনার এই হয়তো আইপি অ্যাটেস্টেড সহ এটা আপনার হাতেই আসলো, ওখানে একটা পেজ আপনি যেটা সাইন টাইন করে পাঠাইছিলেন কোশ্চেনিয়ারের মধ্যে, সেগুলো আপনার হাতে এখন আসছে হয়তো ফুচকার দোকানে, ফুচকার প্লেটের কাগজে দেখলেন ওইটা আপনার কাগজ। এখন আপনি এখন তার নামে মামলা করতে পারবেন না, কিন্তু দেখতেছেন এটা যদি হ্যাকারের হাতে যাইতো কাগজটা, তাহলে হ্যাকার আপনার কোম্পানির অল্প কিছু হইলেও, আমরা যেহেতু রিকনেসেন্স বা পুরো সাইবার কিল চেইনের একটা প্রথম পার্টি ধরেন থাকে যে ইনফরমেশন গ্যাদারিং বা কিছু কিছু ছোট ছোট ট্র্যাপে ফেলানোর জন্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শুরুটা হয়। যত ইনফরমেশন জানি ওই অর্গানাইজেশনের, তত ইনফরমেশন গুলোর মধ্যে ভালনারেবিলিটিটা ডিসকভার করে আমি আমার মতো করে একটা প্ল্যান সাজাতে পারি। তো আহ, আমি অর্গানাইজেশন সম্পর্কে বা অর্গানাইজেশনের পিপল সম্পর্কে, অর্গানাইজেশন ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে যত বেশি জানবো, তত আমার জন্য সাজানোটা, প্ল্যান করাটা, হ্যাকিং এর ভেক্টরটা টোটাল ডিজাইন করে খুবই ইজি হয় যত বেশি জানা যায় সোফার। তো এখন দেখেন আপনি যদি এখন বিআইবিএম এর নামে একটা মামলা করলেন যে তুমি আমার কোম্পানির এই প্রদত্ত ইনফরমেশন গুলোকে আটমোস্ট সিকিউরিটি দিতে পারো নাই, কিছুই হবে না। রিজন বিহাইন্ড, বিআইবিএম ওই ক্লজের একটা জায়গায় লিখেই দিছে যে আপনি জেনে বুঝে আপনার
সেন্সিটিভ ইনফরমেশন গুলো দিবেন। এখন আপনাকে বাউন্ড করে নাই যে আপনি সেন্সিটিভ ইনফরমেশন গুলো দিতেই হবে। আপনি এনে লিখে চলে যেতে পারতেন, আপনি ওই প্রশ্নের উত্তরটা নাও দিতে পারতেন। নট নেসেসারি যে আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন, খেয়াল করেন ব্যাপারগুলো। আরেকটা হইলো সে কিন্তু আপনার থেকে এই জিনিসগুলো যেমন নিয়ে নিছে, এরপরে আপনি যখন ইনফরমেশন গুলো দিচ্ছেন, আপনিও কিন্তু আবার কোথাও লিখে দেন নাই যে বিআইবিএম এই ইনফরমেশন গুলো কারোর সাথে শেয়ার করতে পারবে না। সেই ধরনের কোনো এগ্রিমেন্ট কিন্তু মিউচুয়াল এগ্রিমেন্ট আপনার সাথে নাই। তার মানে হলো সে কিন্তু রিসার্চ পারপাসে কালেক্ট করছে এবং এটা দিয়ে সে রিসার্চের পারপাসে যা যা মন চায় সবই করতে পারবে। সে যদি থার্ড পার্টি একটা কনসালটেন্ট গ্রুপের সাথে শেয়ার করে তাদের থেকে অপিনিয়ন নিতে চায়, পারবে। সে বিদেশি কোনো কোম্পানির সাথে, বিদেশি আরো বড় কোনো গ্রুপের সাথে, রিসার্চ গ্রুপের সাথে আলোচনা করতে চায়, পারবে। তাকে তো আপনি আটকাতে পারবেন না। সো রেগুলেশন দিয়ে আটকাতে পারবেন না, কিন্তু একটা সেন্সিটিভ ইনফরমেশন যাচ্ছে। যেমন ধরেন যে জব সাইট, আপনি ধরেন বিডি জবসে আমার আপনার সবার আছে, ওখানে সবকিছু যাহা বলিব সবই ওখানে উঠাই দিচ্ছেন। কোথায় কি, কোথায় ট্রেনিং কি করছেন না করছেন, বাসার ঠিকানা হেন তেন সব আছে না। এখন ধরেন যে বিডি জবস থেকে আপনি ওখানে কোন একটা জব অ্যাপ্লিকেশন করলেন। এখন আমি একটা ভুয়া কোম্পানি কি করলাম, কালকে একটা ভুয়া কোম্পানি আমি ফর্ম করে বিডি জবসে আমার কোম্পানির একটা অ্যাকাউন্ট খুলে আমি বললাম যে আমি এরকম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিব। আচ্ছা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেওয়ার ক্ষেত্রে যারা বিভিন্ন ব্যাংকগুলাতে নেটওয়ার্কের অ্যাডমিন হিসেবে কাজ করেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। খেয়াল করেন তো কি হইলো, বাংলাদেশে যত বড় বড় ভালো ব্যাংক আছে তাদের সব নেটওয়ার্ক অ্যাডমিন, নেটওয়ার্ক হেডরা ওখানে অ্যাপ্লাই করলো। একটা ভালো স্যালারি বললেন এখানে, ঠিক আছে, বলার সাথে সাথে সবাই ওখানে অ্যাপ্লাই করলো। এবং আপনি ওই জব অ্যাপ্লিকেশনের সাথে এ, এ, তাদের ছোট একটা জিনিস দিয়ে দিলেন যে আপনি আপনার অর্গানাইজেশনের নেটওয়ার্কের যে সিকিউরিটি কন্ট্রোলটা এস্টাবলিশ করছেন সেটা এক পাতায় লিখে ওই আপনার সিভির সাথে বিটিজ অফিসে আপ করবেন। সবাই অ্যাজ ইউজুয়াল ওখানে আপ করলো। আপনি একটা একটা খুব লেজিটিমেট একটা জব সাইটেই এগুলো সব দিলেন, কারোই কোনো সন্দেহ হইল না। এরপরে দেখা গেল আস্তে আস্তে দুই একটা ব্যাংক কম্প্রোমাইজ হওয়া শুরু হয়েছে। আপনি ডাকও পাইছেন, আপনি হয়তো ভাইবার ইন্টারভিউ ডাকও পাইছেন, আপনার থেকে জেনে বুঝে নিল যে দেখেন আপনি আমার কোম্পানিতে কি কি কন্ট্রোল এস্টাবলিশ করবেন সেটা আমি কিভাবে বুঝবো, আপনি আপনারটাতে কি কি কন্ট্রোল এস্টাবলিশ করছেন সেটা আমাকে বোর্ডে এঁকে দেখান। আপনাকে পুরা প্রোটোকল থেকে শুরু করে এমজেড ডিএমজেড এর ডিজাইন, আপনি কোথায় কি ধরনের হ্যান্ডশেকিং গুলো করছেন, আপনি কোথায় ফায়ারওয়ালিং গুলো করছেন, আপনার ট্রাফিক গুলো কিভাবে মনিটর করেন, সব ধরনের প্যাকেট অ্যানালাইসিস থেকে শুরু করে আপনি সব জিনিস যখন কাউকে বুঝাই বলতেছেন এবং আপনি কোম্পানির কিছু হিডেন সিক্রেটও যখন বলে দিছেন, তখন কি হয়েছে, তো ইজি আপনার জন্য পুরা একটা হ্যাকার কোম্পানি বসে যদি এরকম ডিজাইন করে যে একটা ইন্ডাস্ট্রিকে শোয়াই দিব এবং ফর্মাল চ্যানেলেই শোয়াবো। কিভাবে? আমি জব সাইটে আমি যেটা এক্সাম্পল দিলাম ভেরি ইজি, এগুলো করা যায়, এগুলো বহু হয়েছে ওই ইভেন্ট। সো আপনি কি করতে পারবেন না, আপনি তখন আসলে ওই জব সাইটের নামে কিছুই করতে পারবেন না। কারণ ওই জব সাইট জেনে বুঝে সব জায়গায় লেখা আছে যে আপনি আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য এগুলা দিতে হইছে। আপনি ওখানে জব সাইটের দিছেন কারণ আপনি ওখানে চাকরি খুঁজতেছেন, আপনি হয়তো প্রত্যাশী অথবা চাকরি কাউকে দিবেন, আপনি কোম্পানির হলে, কোম্পানির এইচআর হলে আপনি হয়তো ওখানে কম্পিটেন্ট ক্যান্ডিডেট খুঁজতেছেন। সো এই জায়গায় রেগুলেশন আপনাকে আটকাতে পারবে না। তো সেন্সিটিভ কেন এগুলো বলতেছি, বা আপনার এইচআর এর কাছে মানে ধরেন সবচেয়ে সেন্সিটিভ কন্ট্যাক্ট গুলো আছে না, ধরেন একটা ব্যাংকের এইচআর এর কাছে কি এমডির ইনফরমেশনও আছে না, এমডি কোথায় কি করছে, এমডি কয়টা বিয়ে করছে সেগুলোও আছে না, তার অ্যাড্রেস থেকে শুরু করে তার মোবাইল নাম্বার, সে কিন্তু সেই এমডির মোবাইল নাম্বার কি নর্মাল পাবলিক সাইটে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে তো যে কেউ ফোন দিবে, বিরক্ত করবে, চাকরি চাবে, হ্যান করবে তেন। বাট এইচআর এর কাছে আছে। সো এখন কথা হলো যে সেন্সিটিভ ইনফরমেশন রেগুলেটেড হইতে পারে, আনরেগুলেটেড হইতে পারে। রেগুলেটেড হলে আপনি কিভাবে কেয়ার করবেন, কি করবেন সেই জিনিসগুলো। সো প্রশ্ন আসতে পারে এরকম বিভিন্ন সিনারিও বানায় দিয়া, যে আপনি এরকম একটা সিনারিওতে আপনি কি করবেন, কি করা উচিত, আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হলে কি করবেন, আপনি সিসও হইলে কি করবেন, আপনার টোটাল টাস্ক লিস্টটা আপনার ডেজিগনেশন ওয়াইজ, আপনার রোল ওয়াইজ আপনার কি করা উচিত সেই জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে। সো প্রশ্ন হবে সৃজনশীল, বাট টাফ না, মাথার উপর দিয়ে কিচ্ছু যাবে না, হারানোর কিছু নাই। যেমন ধরেন এখানে কনফিডেন্সিয়াল ও নন কনফিডেন্সিয়াল ডাটা
এগুলো একটু দেখে দেখে নিবেন, বাট আসলে আজকে এত ডিটেল আলোচনা করার দরকার প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে? যেমন এটা তো ক্লাসে আলোচনা করছি, যে ধরেন একটা খুবই কনফিডেন্সিয়াল ডাটা, বাট কোনো একটা কনটেক্সটে সে কনফিডেন্সিয়াল ডাটাটাই আপনার হয়ে যাবে পাবলিক ডাটা। যেমন ধরেন ক্যান্সারের একটা প্যাটার্ন কেউ বানাচ্ছে, যখন পর্যন্ত বানাচ্ছে রেডি টু মার্কেট হয় নাই, ডিসক্লোজ করা হয় নাই, ওষুধ আকারে বিক্রি করবে সেটা হয় নাই। ধরেন করোনারই আপনি একটা ভ্যাকসিন বানাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না বানাবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার ট্রেড সিক্রেট, বিজনেস সিক্রেট, মোস্ট কনফিডেন্সিয়াল। আপনাকে এটা মোস্ট কনফিডেন্সিয়াল ডাটা হিসেবে যেভাবে এটা ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে সেভাবেই আপনাকে এটাকে কন্ট্রোল এস্টাবলিশ করতে হবে। বাট যখন এটা আপনি ওষুধ আকারে আবার বিক্রি করবেন বা বলবেন, তখন কিন্তু আপনার এরপর কিন্তু টোটাল কনটেক্সটটাই ডিফারেন্ট। তখন হয়ে যাবে এটা পাবলিক। আপনি নিজেই শোকেজিং করবেন যে কোম্পানি আপনার ফার্স্ট টাইম এভার ইন দ্য ওয়ার্ল্ড তারা কি করলো, তারা হয়তো করোনার ভ্যাকসিন নিয়ে আসলো, তাই না? যতক্ষণ আনতে পারেনি ততক্ষণ পর্যন্ত পুরো কাজটাই কনফিডেন্সিয়াল। তো প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটি আর প্রাইভেসির মধ্যে কি পার্থক্য, এগুলো বলছি, এগুলো মাথায় নিবেন, জানবেন, বুঝবেন। এগুলো সব একটু টেনে যাই। সিআইএ ভালো করে পড়ে যাবেন। ওটার যেমন সি এর যেমন কমন থ্রেড আছে, আই এরও কমন থ্রেড আছে। কমন থ্রেড গুলো একটু দেখে যাবেন। ছোট ছোট এক দুইটা ডেফিনেশনের জন্য, নাম্বারের ডেফিনেশনের জন্য আসতে পারে। তারপর হলো কনসিস্টেন্সি, ইন্টিগ্রিটি এবং কনসিস্টেন্সির মধ্যে ডিফারেন্স কি, ওগুলো বলছি, দেখে যাবেন। অ্যাভেইলেবিলিটি এই পর্যন্ত ধরেন একবারে ভেরি ফান্ডামেন্টাল কমন থ্রেড কি আছে এগুলো যাবেন, দেখে যাবেন। এখান থেকে এরপর আসবে ধরেন ইনফরমেশন এবং সাইবার সিকিউরিটির যে ডিফারেন্স, তো এটা আসতে পারে যদি এক্সাম্পল সহ হয়। আর যেহেতু আপনাদের সময়টা খুব ইম্পর্টেন্ট, ফুল অ্যান্সার করতে হবে। 1 নাম্বারের প্রশ্ন লিখতে লিখতে খাতা ভরাই ফেলছেন, 2-3 নাম্বারের প্রশ্ন অ্যান্সারই করেন না, এটা যেন কখনোই না করেন। সিটির জন্য, মিডের জন্য, সব সময়ের জন্য এই কথাগুলো মনে রাখতে হবে যে ফুল অ্যান্সার করলে আপনার পার্শিয়াল হইলেও নাম্বার তো বাড়বে, তাই না? একবারে মানে ইনফরমেশন সিকিউরিটির জায়গায় সাইবার সিকিউরিটি আর সাইবার সিকিউরিটির জায়গায় ইনফরমেশন সিকিউরিটি যদি লিখে ফেলেন, পুরাটাই গোলমাল, কিছুই ডানে বামেও যাচ্ছে না, তখনই শুধুমাত্র শূন্য পাবেন। বাট এছাড়া কিছু লিখলে তো নাম্বার পাবে না, আমি তো শূন্য দিব না আসলে। আর আবার এটাকে ক্যাপিটালাইজ করারও চেষ্টা করেন না। এটাকে মাথায় নিয়ে যদি এমন করেন যে না, তাহলে আর না পড়ে টরে না পড়ে যাইলাম, যা মন চাই লিখুন, নাম্বার তো কিছু দিবে, তাই মানে সেই প্রিভিলেজ নেওয়ারও চেষ্টা করেন না আর কি। যেমন আসতে পারে সাইবার সিকিউরিটির মধ্যে কোন কোন ডোমেইন গুলো আসে না বা স্কোপে পড়ে না, যেমন ন্যাচারাল যে হ্যাজার্ড হয়, পার্সোনাল মিস্টেক, ফিজিক্যাল সিকিউরিটি, এগুলো সাইবার সিকিউরিটির মধ্যে ডোমেইনের মধ্যে একবারই পড়ে না। সো আইটি বলে একটু দেখে যাবেন, আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন তো দেখবেন। নন রেপুটেশন, আপনারা কি কেউ বলতে পারেন নন রেপুটেশন জিনিসটা কি? এনিওয়ান? মানে স্যার এই ডকুমেন্টটা আমি ডিজিটাল পাঠাইছি, সার্টিফিকেট আমি স্যার, পরে ডিজিটাল এটা সাইন। রিজেক্ট করতে পারবো না। একজন একটু বলেন, দুজনের কথা আসলে একজন সাপোজ বলেন। সাপোজ আমি একটা ডকুমেন্ট সাইন করে পাঠাইছি, পরে আমি এটা মানে বলতে পারবো না যে এটা আমি পাঠাইনি এই জিনিসটা। রাইট, বাট এটা কিভাবে এনশিওর? স্যার ওই যে ডিজিটাল সিগনেচার দিয়ে আমরা যেটা করি ক্রিপ্টোগ্রাফি, মানে আমার প্রাইভেট কি দিয়ে আমি পাঠাই দিব, পরে পাবলিক কি দিয়ে সেটা ভেরিফাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইউ আর রাইট। এটা ইন্ট্রোডিউস হয়েছে কি কারণে বা কখন, কোন পরিপ্রেক্ষিতে, বা এটার কমন ইউজেসটা কোথায় হয়, কোন সেক্টরে? এটা শুরুটা হয় আসলে ই কমার্সের জন্য। ই কমার্সে ধরেন আপনি এখন ফুড পান্ডায় অর্ডার দিলেন, তারপর আসার পরে বললেন হ্যাঁ আমি তো অর্ডার দিই নেই, এখন ও আপনার জন্য 50টা পিজা বানাইছে, 2000 টাকা করে একটা পিজা আপনি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন। আসার পরে 50টা পিজা
2,000 টাকা করে আপনার 1 লাখ টাকা। আচ্ছা, এখন আপনি ক্যাশ অন ডেলিভারি, সে আসার পরে আপনি বলেন না আমি দিই নাই, তুমি প্রমাণ দেখাও। ও বললো এই যে আপনার ইউজার থেকে আসছে। বললো আমার ইউজার কম্প্রোমাইজ হয়েছে, আমি তো গত 6 মাস ধরে ব্যবহারই করি না ইয়া ফুড পান্ডা। এখন উইল টেক দ্য রেসপন্সিবিলিটি, কারণ অলরেডি যে সব থেকে ডেলিভারি হয়েছে সে তো 1 লাখ টাকার প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে। কে পে করবে, কে এই পিজা খাবে, কে টাকা দিবে, তাই না? এই যে একটা গোলকধাঁধা, এটার জন্য আসছে যে আপনার ইউজার থেকে যদি রিকোয়েস্ট যায়, আপনি যদি ডিনাইও করেন যে আমি দেই নাই, কোনো লাভ নাই। এবং এটা গ্লোবাল রেগুলেশন, তোকে যে বলতেছিলাম গ্লোবাল রেগুলেশন। আপনার ইউজার যদি কম্প্রোমাইজড হয়, ওটা দিয়ে যত অ্যাক্টিভিটি সেটার জন্য আপনি দায়ী। এই জন্য দেখবেন দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, এটাতে কেউ, এটাতে অনেক টাকা টুকু অনেক কিছু যাবে, কেউ আপনারা এটা রেসপন্স করেন না, আমার বিকাশ কম্প্রোমাইজ হয়েছে। কারণ হলো আপনার যেই, যেটার আপনার সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য আপনি আপনিও রেসপন্সিবল, অর্গানাইজেশন হয়তো ধরলাম রেসপন্সিবল, বাট শেয়ার্ড রেসপন্সিবিলিটি আছে। আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে, তার মানে রেসপন্সিবিলিটি ট্রান্সফার করে আপনার কাঁধে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি শেয়ার করেন কারোর সাথে, বা কোনো কারণে আপনি অ্যাডভান্স কেসে কম্প্রোমাইজ হয়েছেন, কিন্তু আপনার যত ধরনের এরপরে নেগেটিভ যত ধরনের অ্যাক্টিভিটি হবে ওই অ্যাকাউন্ট ইউজার দিয়ে, সেটার জন্য আপনি দায়ী থাকবেন। আপনি হয়তো ওই যারা প্রোভাইডার তাদের নামে হয়তো আহ, আপনি ইয়া করতে পারেন, অ্যালিগেশন আনতে পারেন, সাইবার সিকিউরিটিতে মামলা করতে পারেন, বাট ওগুলো সবই পোস্ট ফ্যাক্টর। ঠিক আছে, রেপুটেশনটা আসলে ওইটাই যে ইউনিকলি আইডেন্টিফাইবল। আমি যে কোনো অ্যাক্টিভিটির সাথে এমন কোন স্ট্যাম্প যদি লাগিয়ে দিই যে স্ট্যাম্পটা আমি এরপরে আর ডিনাই করতে পারবো না, যেমন আমার ডিজিটাল সিগনেচার বা সাইন কন্ট্রাক্ট, ঠিক আছে, বা এনি সার্ভিলেন্স আপনারা যেটা বলতেছেন, পাবলিক কি প্রাইভেট কি দিয়ে যে এগুলো সবই অ্যাবসলিউট রাইট। ঠিক আছে, অথেন্টিকেশন, এটা সেটা ডোমেন। সাইবার সিকিউরিটি লেয়ার থেকে প্রশ্ন আসতে পারে, সিটিতেও আসতে পারে, মিডেও আসতে পারে, বাট খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে কয়টা লেয়ার আছে? এনিওয়ান? কয়টা লেয়ার আছে এখানে? কয়টা? 5টা? 7টা। 7টা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি অনেকের খাতায় পাই 5টা, 4টা, 6টা, 8টা, এই জন্য জিজ্ঞেস করলাম, এবং স্লাইডটা সামনেই আছে, জন্য বলছি 7টা লেয়ারকে 6টা, 5টা, 8টা বানায় ফেলেন না। 2টা কাজ করেন, লেয়ার কম বেশি করে ফেলেন। আরেকটা করেন হলো লেয়ারের যে সিকোয়েন্স, সেটা মনের মাধুরী মিশিয়ে সিকোয়েন্স বানায় ফেলেন। শুনেন, একবার টপ টায়ারে কিন্তু হিউম্যান লেয়ার, এখন সেটাকে আপনি 1ও দিতে পারেন, 7ও দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু আপনি ধরেন নিচে থেকে যদি শুরু করেন মিশন ক্রিটিক্যাল অ্যাসেট, তাহলে তারপর হলো ডেটা সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, মানে একটা সিকোয়েন্স আছে সোজা কথা। এখন আপনি নেটওয়ার্ক আর হিউম্যান লেয়ারের মাঝে তো পেরিমিটার সিকিউরিটি, আপনি এর মাঝে নিয়ে আসছেন হলে এন্ড পয়েন্ট সিকিউরিটিতে, তো হবে না। সো আপনি সিকোয়েন্সটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। সিকোয়েন্স যারা কেউ ধরেন 7টা লিখছে উইথ সিকোয়েন্স, আর কেউ একজন 7টা লিখছে সিকোয়েন্স এলোমেলো করে, আপনি নিজেই জাস্টিফাই করেন আমি কাকে ফুল নাম্বার দিব অথবা কম বেশি দিব, তাই না? আমি তো আসলে জাজমেন্ট করি, আপনাদের মধ্য থেকেই জাজমেন্ট করি, এটাও মাথায় রাখেন। যদি দেখি যে সবগুলা খাতাই গাদা, তাহলে ওইখান থেকে আমি আবার ভালো একটা খাতা বের করার চেষ্টা করি, যে এই খাতাটাকে কত দেয়া যায়, সর্বোচ্চ দিলাম, এরপর তার সাথে কম্পেয়ার করি বাকি খাতাগুলার। এরকম ব্যাপার আমাদের অ্যাপ্রোচ থাকে। ঠিক আছে, এই মানে আপনাদের এই 30 জনের মধ্য থেকে 1-2টা খাতা বের করে নিয়ে আসা হোক। কারণ আমি তো আবার যদি দেখি যে না, আহ, মানে এভারেজ, যেমন এক একটা ব্যাচে এক এক ধরনের পাওয়া যায়, কোনো কোনো ব্যাচে দেখা যায় যে আমার থেকে বেশি জানে, এরকম একটা 2টা খাতা বেশি পাওয়া যায়। এত পড়ালেখা করছে ওই খাতাতে, হয়তো দেখা যায় 50-এ 55-60 দিতে ইচ্ছা করে, তো সেটা তো দেওয়ার সুযোগ থাকে না। তখন এটার সাথে অন্যগুলা কম্পেয়ার করি, অন্য খাতায় যদি দেখি একবারে স্যারে বেড়া, তাহলে বুঝি যে এই লোক অনেক পড়ালেখা করছে। আবার যদি দেখি যে একবার মানে সবগুলাই ধরেন কেউই 7টা লেয়ার একটা লিখতে পারে নাই, তাহলে ধরে নিব যে আমি ক্লাসে পড়াইতে পারিনি। তখন আবার
এভারেজে সবাইকে কিছু 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 নাম্বার দিয়ে বুঝে এটাকে আবার রিপিট ক্লাসে পড়ানোর চেষ্টা করি, যে হয়তো কেউই এটা বুঝেন নাই, বা আমি হয়তো ভুলে গেছি বলতে, যে সিকোয়েন্সটা, লেয়ারের সিকোয়েন্সটা বলতে হবে। এজন্য আপনারা লেয়ার মনের মাধুরী মিশায় 7টা লেয়ারই লিখছেন, বাট ইচ্ছে মতো লিখছেন। So, আপনাদের নাম্বার কিন্তু আপনাদের মধ্য থেকেই ডিসাইড হয়। এখানে এই যে সাইবার এজেন্ট এখান থেকে একটা দুইটা আসতে পারে ছোট, যে হয়তো আমরা বললাম যে হোস্টাইল জিনিসটা কি, এগুলা বা স্ক্রিপ্ট কি, ঠিক আছে। আর এখানে ক্যাটাগরি শুরু হয়েছে, ক্যাটাগরিতে অ্যাক্টিভ, আরো ক্যাটাগরি আছে, বাট এটা ওয়ান অফ দ্য ক্যাটাগরি যেখানে অ্যাক্টিভ অ্যাটাক আর প্যাসিভ অ্যাটাক, সোজা কথা। সো অ্যাক্টিভ অ্যাটাকের এক্সাম্পল গুলো আছে, যদি এক্সাম্পলটাকে আর একটু ডিসক্রাইব করতে বলা হয় লিখবেন, বাট নাম্বারটা একটু ফলো করবেন, কত নাম্বারের জন্য বলা হচ্ছে। আরেকটা ক্যাটাগরি এখানে আছে, যেমন ওয়েব বেসড আর সিস্টেম বেসড, এখানেও কয়েকটা জিনিস আছে। তারপর সিআই ওয়াইজ যদি একটা করে অ্যাটাকের নাম বলা হয়, তাহলে এখানে একটা করে অ্যাটাকের নাম বলা আছে। আর এটা হলো 500% ইম্পর্টেন্ট আপনার সিটির জন্য, মিডের জন্য। আজকে ক্লাসটা অ্যাজ ওয়েল অ্যাজ মিডের সময়ও রিভিউর এই কথাগুলো আর বলবো না, যেন কমন থাকে আর কি। ওএসআই লেয়ার ওয়াইজ অ্যাটাক, এইটা আপনার প্রশ্নে আসার সম্ভাবনা 500%। এখন এই চিত্রটা এখানে দেয়া আছে, তারপরও ভুল করে, মানে কি যে হতাশা। মানে আমাদের যারা আমরা পড়াই, বলে দিলাম 500%, তারপর দেখা যায় এক তো ওএসআই লেয়ারের গুলাকে এলোমেলো করে ফেলে, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক কোনটা কার আগেটাকে এলোমেলো করে ফেলে, একটার অ্যাটাকের নাম আরেকটায় চলে যায়। এর মধ্যে আমি যদি একটু এক্সটেন্ডেড কোশ্চেন করি, যে প্রত্যেকটা দুটা করে অ্যাটাকের নাম লেখেন, তখন এই স্লাইডের বাইরে তো আর একবারই যায় না, সে তো বুঝি, তো আরেকটা করে অ্যাটাকের নাম আর লিখতে পারেন না। তো কোশ্চেনের ধাঁচের উপরে ধরেন একটা করে যদি লিখছেন, আমি চাইছি দুটা করে, তাহলে পার্সিয়াল নাম্বার পাবেন, একবারে 0 পাবেন না। আর লেয়ারটা সবগুলো যদি সিকোয়েন্স সুন্দরভাবে রাখতে পারেন, তাইলে ফুল নাম্বার পেতে পারেন। যদি মাঝে মুঝে উল্টাপাল্টা ফেলেন, অথবা লেয়ার কমে যায় তাইলে, বা বেড়ে যায়, বা নিজের মন গড়া এমন কোনো লেয়ার তো চলে আসে, ধরেন আপনি লিখলেন ব্রিজ, এখানে একটা লেয়ারের মধ্যে ব্রিজ বলে কিছু নাই একবার, ঠিক আছে, তখন হতাশ হয়ে আমরা নাম্বারগুলো আসলে কম দেই। আর আপনাদের নাম্বার, যাদের হয়তো মনে হয় যে না আমি অনেক লিখছি, আমার তো আরো নাম্বার বেশি পাওয়া উচিত, এমনও হয় যে আমি একবারে শেষে গিয়ে বা মাঝে গিয়ে একটা প্রশ্নে দেখলাম, যেটার উত্তরটা দেখে আমি কনফিউজ, যে সাইবার সিকিউরিটি আপনার কনসেপ্টটা আসলে আগে আমি যেসব নাম্বার গুলো দিয়ে আসছি, ওগুলো আমি ঝোঁকের বসে দিয়ে আসছি। তো আমরা খাতাটা আবার দেখি, দেখে আগের নাম্বার কমায় দেওয়া হয়। আগে ধরেন 5-এ 5 দিচ্ছি, 4.5 দিচ্ছি, 4 দিচ্ছি। যদি কোনো একটা প্রশ্নে দেখি যে আপনি খুব ফান্ডামেন্টাল একটা জায়গায় ভুল, আপনি বুঝেন নাই, জানেন না, তখন ওইটাতে তো কম পানি, আগের গুলাতেও কম পান। এটা রেশনাল রিলেভেন্ট। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর টাইপ টিপ লেখা আছে, এগুলো দেখে নিয়েন, ডোমেন ওয়াইজ হেন তেন আছে। র্যানসমওয়্যার নিয়ে বেশ গালগপ্প করছি, দেখে টেখে নিয়েন। র্যানসমওয়্যার, ফিশিং, ডেফিনেশন, ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং খুবই ইম্পর্টেন্ট। প্রিটেক্সটিং এগুলো একটু কম। টেলগেটিং তো জানেন, জিরো ডে অ্যাটাকের একটা প্রশ্ন 500% ইম্পর্টেন্ট, যে জিরো ডে অ্যাটাক কি, কিভাবে করে, কেন করে, কি মোটিভেশন, আপনি কিভাবে বাঁচবেন। যদিও একবারে বাঁচবেন না জানি, কিন্তু হয়ে গেলে কি করতে পারেন নিজেকে। ধরেন আপনাকে, আপনি জানেন আপনি টার্গেটেড, টুডে টুমরো আপনি অ্যাটাকের সম্মুখীন হবেন, হওয়ার পরে আপনি কিভাবে আসলে নিজেকে পোস্ট ফ্যাক্টো অপারেশনস কন্টিনিউ করতে পারবেন, ওইটা তো আসলে আফটার ইনসিডেন্ট যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকে। তো জিরো ডে অ্যাটাকটাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, একটা হলো কিভাবে প্রিভেন্ট করবেন। প্রিভেনশন আর প্রোটেকশন কিন্তু এক জিনিস না। কিল চেন থেকে আসলে সর্বোচ্চ আসতে পারে যে স্টেপ গুলা কি, কন্ট্রোল থেকে প্রশ্ন আসবে 500% ইম্পর্টেন্ট। আমি হইতে পারে যে বলতে পারি আপনি এই
এই যে ভার্টিক্যাল XYZ এর ভার্টিক্যালে আপনি ফিজিক্যাল, টেকনিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রিভেন্টিভ, ডিটেকটিভ, কারেক্টিভ এভাবে আপনি কন্ট্রোল গুলো বলেন একটা দুইটা করে এক্সাম্পল দিয়ে, অথবা এটা বলতে পারি যে কোনো একটা কন্ট্রোল দিয়ে বললাম এটা কোন টাইপে পড়ছে, আপনি আপনার পক্ষে যুক্তি দাঁড় করান। আপনি এখন বললেন ডিটেকটিভ, কেন ডিটেকটিভ বলেন, কারণ সহ ব্যাখ্যা করেন, এগুলো হইতে পারে, ঠিক আছে। তবে সাধারণত এক্সাম্পল গুলো এখান থেকেই আসবে, মানে আমি এখানে যেমন আছে পলিসি, IDS, IPS, সার্ভেলেন্স, CCTV, যা যা আছে এগুলোর বাইরে থেকে একটা হুট করে একটা কন্ট্রোলের নাম বলে আমি বলবো না যে এটা প্রিভেন্টিভ, ডিটেকটিভ কোনটার মধ্যে পড়ছে বা ফিজিক্যাল, সেটা বলার সম্ভাবনা কম। আমি স্লাইডের মধ্যেই ঘুরপাক খাবো। অ্যাসেটের লাইফ সাইকেল টাইকেল আছে, এগুলো জাস্ট দেখে যাবেন। ডেপ্রিসিয়েশন এর অঙ্কটার থেকে একটা 1 নাম্বার বা 2 নাম্বারের একটা অঙ্ক আসতে পারে। অঙ্কতে সুবিধা হলো আপনি লিখলে ফুল নাম্বার পাবেন, আমারও দেখতে সময় কম লাগবে, আপনারও নাম্বার পাইতে সহজ হবে। এই জন্য ম্যাথের কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করবেন যদি আসে। ম্যানেজমেন্টের যে স্টেজ গুলো, এটা গ্লোবালি এই কটা স্টেপই আছে, 5টা। ক্লাসিফিকেশন, লেভেলিং, ডিটেকশন একটু একটু করে দেখে যাবেন, জাস্ট জানার জন্য কি হয় কি করে। তারপর ডেটা ম্যানেজমেন্ট স্টেজ গুলো, ডেটা স্টেট খুবই ইম্পর্টেন্ট, 500% ইম্পর্টেন্ট। যে ডাটার আসলে স্টেট কয়টা, 3টা, অ্যাট রেস্ট, ইন ট্রানজিট, ইন ইউজ। এখন এই রেস্টে আমি যদি বলি আপনার রেস্টের ক্ষেত্রে আপনি কি কি কন্ট্রোল এস্টাবলিশ করবেন, বা ট্রানজিটে আপনি কি কি কন্ট্রোল অলরেডি এস্টাবলিশ করছেন আপনার অর্গানাইজেশন, প্রশ্ন আসতে পারে। ইউজের ক্ষেত্রে কি কি কন্ট্রোল এস্টাবলিশ করা যেতে পারে, যেটা আপনি হয়তো অ্যাসেস করে বের করতেছেন, আসতে পারে। মানে হুবহু এই 3 সহজ প্রশ্ন হইলে জাস্ট আসবে ডাটা স্টেট গুলো কি, একটু আসলে বলবে যে প্রতিটা স্টেটের কি কি কন্ট্রোল, প্রতিটা স্টেটের কি কি রিস্ক। আর একটু আসতে পারে যে আপনি কোনো একটা স্পেসিফিক স্টেট নিয়ে কথা বলতে হতে পারে। তো এগুলো এখানে আছে, একটু দেখে যাবেন, ক্লাসে আলোচনা করা হচ্ছে। এখানে রোল রেসপন্সিবিলিটির মধ্যে আসতে পারে ডাটা ওনার, ডাটা কাস্টোডিয়ানের মধ্যে ডিফারেন্স কি, বেশিরভাগ এটা মিলাই ফেলেন। তো ওনার আর কাস্টোডিয়ান সবাই মনে করেন একই, বা আসলে দুটার মধ্যে বেসিক ডিফারেন্স কি সেটা অনেকেই জানেন না, আসতে পারে। ওনার, কাস্টোডিয়ান, অ্যাডমিনিস্ট্রেটর হাইলাইট করা হয়েছে, জিনিসগুলোকে একটু দেখে যাবেন। এখানে এই প্রশ্ন টশ্নগুলো আসবে না। প্রায়র টু ক্লাসিফিকেশন কি করা হয় এগুলো আসবে না। ডাটা লাইফ সাইকেল আসবে না। এই যে প্রসেস এগুলো আছে এগুলা আসবে না। এখানে ডাটা ক্লাসিফিকেশনের মিলিটারি যেভাবে করে, শুধু যদি বলি যে মিলিটারি কিভাবে প্রথম করছিল সেটা বলেন, তখন আপনি মিলিটারি ক্লাসিফিকেশনটাই বলবেন। আর যদি বলি যে আপনি আপনার অর্গানাইজেশনে ডাটা ক্লাসিফিকেশনটা ইন্ট্রোডিউস করতে চান, আপনি ক্লাসিফিকেশনটার টোটাল ফ্রেমওয়ার্কটা আপনার বুঝিয়ে বলেন, এবং উইথ ইউর জাস্টিফিকেশন, স্কোপ, এভরিথিং। কোশ্চেনটা যদি থাকে তখন আপনার ইউ হ্যাভ দ্যাট লাক্সারি, আপনি মিলিটারিও নিতে পারেন। আপনি এই যে এইখানে যতগুলা টাইপ বা নাম আছে, পাবলিক, সেনসিটিভ, প্রাইভেট, কনফিডেন্সিয়াল, এগুলার থেকে বা এর বাইরেও যদি মনে হয়, সাধারণত এটার বাইরে আসলে আর নাম নাই, আপনি নিতে পারবেন। বাট সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ আনলিমিটেড যে কয়টা, বাট এভারেজে 4টার বেশি না নেওয়াই ভালো, ইমপ্লিমেন্ট করা যায় না, টাফ লাগে, মিনিমাম 3টা। এখানে অ্যাক্সেস কন্ট্রোল হু মানে সাবজেক্ট অবজেক্ট পড়াইছে, রুল যে সাবজেক্ট অবজেক্ট ভার্বের মতো, কার উপর হয়, কিভাবে হয়, তারপর কখন হয়, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এগুলো আসতে পারে, অতই মানে থরো যে খালি ডেফিনেশন এখানে সেটা আসবে তা না, but আপনি জিনিসটা বুঝছেন কিনা। অ্যাক্সেস কন্ট্রোল এটা আগেও দেখছি, এখানে ড্যাক, ম্যাক, ড্যাকের রুটব্যাক, এই যে ডেফিনেশন, সরি ডিফারেন্স, এই ডিফারেন্সটা একবারে মাথার মধ্যে যেন মেমোরিতে বসে যায় সেটা চেষ্টা করেন, কারণ এটা আপনার প্রতিদিনের কাজের জন্য যেমন লাগবে, এবং এটা 500 ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি আমি এখানে ড্যাক, ম্যাক কোনো একটার বা 2টা 3টার সম্পর্কে জানতে নাও চাই,
সাপোজ আসলো না, তাইলেও একবারে ছোট আকারে আসলেও 1-2 নাম্বারের জন্য ডিফারেন্সটা আসতে পারে। সো ডিফারেন্সটা জানলে আসলে পুরাটার একটা ধারণা হয়ে যাবে অটোমেটিকলি। এক্সাম্পল গুলা দেখবেন কোনটার কোন জায়গায় ব্যবহার হয়, কোন সিস্টেমে ব্যবহার হয়। So, সেই জিনিসগুলো। আর এখানে এমনি কিন্তু এখানে খুব ডিটেল কিন্তু খুব একটা লেখা নাই। সো এটা যদি ফার্দার আরো জানতে চান তাহলে আপনার জন্য বই আছে, গুগল আছে, সেসব জায়গায় লিখলে আপনি ট্যাগ ম্যাগ জানতে পারবেন। স্লাইডে পেয়ার মিনিমামটা তুলে ধরা হয়েছে। কভার চ্যানেল কমন সিকিউরিটি ফ্লো আসবে না, এই কভার টাইমিং চ্যানেলের এগুলা আসবে না। দেখবেন আমি ক্লাসেও স্কিপ করছি এগুলা, জাস্ট সিটির পরে আবার একটু দেখে নিয়েন, খুবই সিম্পল। এগুলা আসবে না। রুটকিট পার্থক্য টার্থক্য ইয়ার ডিজাইন কোডিং ফ্লটার এগুলো আসবে না। ইনক্রিমেন্টাল অ্যাটাক আসবে না। ইনফরমেশন সিকিউরিটি মডেল থেকে প্রশ্ন আসতে পারে। বেল লাপাডুলা মডেল এবং বিভা মডেল 1000% ইম্পর্টেন্ট। আই রিপিট 1000% ইম্পর্টেন্ট। সো বেল লাপাডুলা এবং বিভা মডেল আপনাকে আমৃত্যু ভালো করে মাথায় নিতে হবে। এই মডেলগুলোর মধ্যে একটু ঝামেলা আছে, আপনিও জানেন, কিন্তু এই মডেলগুলো যেহেতু 1975-76 সালে করছে, ওই সময় সাইবার সিকিউরিটির জন্ম হয়েছে মাত্র, এই জন্য এসব মডেলে কিছু ঝামেলা থাকবে। বাট মডেলটা যা আছে, যেটা একবার ইনিশিয়াল স্ক্র্যাচ লেভেলের মডেল যেমনি আছে সেভাবে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। প্রথমটার জন্য যেমন সিম্পল স্টার, স্ট্রং স্টার, পরেরটার জন্য সিম্পল স্টার আছে। এখন আমি যদি একবারে প্রশ্নটা ছোট আকারে করি, যে 1 নম্বরের একটা প্রশ্ন, তাহলে বেল লাপাডুলা মডেল সিআই এর কোনটাকে ইমপ্লিমেন্ট করে বা অ্যাসিওর করে, সেটা আপনাকে জানতে হবে। যে বেল লাপাডুলা মডেল কিন্তু সিআই এর মধ্যে শুধু কনফিডেন্সিয়ালিটিটাকে নিয়ে কাজ করে, সে ইন্টিগ্রিটি বা এভেইলেবিলিটি দুটা নিয়ে কোনোটাই কাজ করে না। আচ্ছা, এবার আসি বিভা। বিভা শুধু ইন্টিগ্রিটি নিয়ে কাজ করে, কনফিডেন্সিয়ালিটি নিয়েও কাজ করে না, এভেইলেবিলিটি নিয়েও কাজ করে না। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে বিভা মডেলের ড্রব্যাক কি, বেল লাপাডুলা মডেলের ড্রব্যাক কি আসতে পারে। এগুলো আসতে পারে, যেমন বলছি বেল লাপাডুলা বিভা খুবই ইম্পর্টেন্ট। দুটার ড্রব্যাক কি আসতে পারে, দুটার কম্পারিজন আসতে পারে। এই স্লাইড একবারে ভেরি রিলেভেন্ট, ইজি, জাস্ট দেখে নিবেন। আর ক্লার্ক উইলসন 100% ইম্পর্টেন্ট, কারণ ওই দুইটা প্রবলেম থেকে এটা বানানো হয়েছে। আর এইভাবে এই স্লাইডটা এখানেই শেষ হইলো। আমরা এবার আরেকটা স্লাইড এটাই দেখাবো। আচ্ছা, আমাকে 1টা মিনিট সময় দিবেন, আমরা একটা কল ধরতে হবে। সো এখন এখানে এইটা হলো টোটালি সাইবার সিকিউরিটির ফ্রেমওয়ার্ক। তো ফ্রেমওয়ার্কটাতে আমরা প্রথমে শুরু করছি এনআইএসটি দিয়ে। এনআইএসটি আমি বোর্ডে আঁকছি সুন্দর করে, আপনাদের যাদের মাথায় আছে যে এনআইএসটি ফ্রেমওয়ার্কের এবং 3টে জিনিস আছে, কোর, টিআর, প্রোফাইল। এখন এনআইএসটি থেকে ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসতে পারে, মানে অনেক টাইপের প্রশ্ন আসতে পারে। সো আমি আগে আসছে এমন একটা প্রশ্ন একটু আলাপ করি। যেমন ধরেন এনআইএসটি ফ্রেমওয়ার্কটা আপনার অর্গানাইজেশনে সাইবার হেলথের ইমপ্রুভমেন্টের জন্য, ভালো করে মাথায় নেন, সাইবার হেলথের ইমপ্রুভ, কন্টিনিউয়াস ইমপ্রুভ বা প্রোগ্রেসের জন্য কিভাবে সহায়ক ভূমিকা পালন করবে, এই প্রশ্নটা এরকম আসলো। তো আপনি বুঝতেছেন যে এনআইএসটি ফ্রেমওয়ার্কটা থরও কিন্তু বৈশা বৈশা আপনাকে লিখতে বলা হয় নাই। আপনাকে বলা হয়েছে যে এনআইএসটি ফ্রেমওয়ার্কটা আপনি জানেন কিনা, কারণ এনআইএসটি ফ্রেমওয়ার্কের প্রশ্নটা যেটা করছে, এবার একটু কোশ্চেন আসে, এনআইএসটি ফ্রেমওয়ার্কের কোথায় যাবেন,
যে এনআইএসটি ফ্রেমওয়ার্ক এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানের মধ্যে কোর, প্রোফাইল এবং টিআর আছে। এখানে আমি কারেন্ট স্ট্যাটাসটা মানে কোরের মধ্যে ফাংশন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি শর্টে লিখে ফেলে বলবেন যে আমি প্রতিটা স্টেপেই কোথায় আছি এবং কোথায় যেতে চাই, সেই মেজারেবল কেপিআইটা এখানে আছে। এবং থাকার কারণে যেটা হয়, প্রোগ্রেসটা খুব ইজিলি মেজারেবল, কারণ প্রত্যেকটা স্টেপেই, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কন্ট্রোল এস্টাবলিশ করার সাথে সাথে আমার স্টেপ আপগ্রেডেশন হয়, এবং সেই আপগ্রেডেশনের ক্ষেত্রে সেটা আবার স্পেসিফিক তাদের যে টিয়ার গুলো আছে, টিয়ার এর সাথে ম্যাপ করা, যে কোন টিয়ারে আছে, কোন টিয়ারে যেতে চাই। সো ম্যানেজমেন্ট বা টপ ইয়া থেকে, বোর্ড থেকে যখন কোনো একটা স্পেসিফিক অবজেক্টিভ সেট করে দেওয়া হয় ফর এ পার্টিকুলার ইয়ার অর ফর সার্টেন টাইম, তখন সেটাকে অ্যাচিভ করার জন্য এনএসটি ফ্রেমওয়ার্ক খুব পিভটাল রোল প্লে করে, অ্যাজ ওয়েল এজ সাইবার সিকিউরিটি যে হেলথ প্রোগ্রেসিভ রিপোর্ট ম্যানেজমেন্ট বা বোর্ডকে প্লেস করতে বলা হয়েছে, বা কিভাবে বোঝাবো যে মানে সাইবার হেলথের অবস্থাটা ডে টু ডে ইমপ্রুভ করছে, সেটার জন্য এনআইএসটি ফ্রেমওয়ার্কের যদি একটা রিপোর্টিং ফ্রেমওয়ার্ক আমরা করতে পারি, তখনই আমরা ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডকে তার সাইবার সিকিউরিটির যে রিস্কের যে টোটাল যে হেলথের অবস্থা, সেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের স্ট্যাটাসটা রিপোর্ট আকারে প্রডিউস করে পাবলিক তাদের কাছে ডেলিভার করা যাবে। কারণ এনএসটি ফ্রেমওয়ার্ক ইটসেলফ বিল্ট ইন কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ মেথড একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কে প্রতি মুহূর্তে কোথায় আছি, টার্গেট কোথায় যেতে চাই, এবং এই দুটার সাথে আবার কানেক্টলি এটা মানে ইনহেরেন্টলি বা ডিরেক্টলি কানেক্টেড কোনটা আছে, সেটা হলো টিয়ার ম্যাপিং। কোথায় আছি, কোথায় যেতে চাই, সেটা টিয়ারে আছে, এবং একটা টিয়ার থেকে আরেকটা টিয়ার মানে হলো অফকোর্স প্রোগ্রেসিভ, প্রোগ্রেস করছি। সো হেলথের অবস্থা মেজার করা যাচ্ছে, মানে অর্গানাইজেশনের সাইবার সিকিউরিটি হেলথ অবস্থা। সো এইভাবে আপনি এটাকে সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারবেন। আমি কিন্তু একটা জায়গায়ও বলি নাই যে টিয়ার কয়টা, দেখেন আমি কিন্তু একটা জায়গায় বলি নাই যে টোটাল সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কের এ টু জেড বসে বসে বর্ণনা করেন। আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনি আসলে প্রশ্নটাও যেটা, সেটা হলো আপনি যখন একটা ফ্রেমওয়ার্ক ইমপ্লিমেন্ট করবেন, এটার জন্য আপনার একটা বাজেট আছে, লাগবে, একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আপনি যখন ম্যানেজমেন্ট বাইন নিতে যাবেন, মানে ম্যানেজমেন্টের কমিটমেন্ট, ম্যানেজমেন্ট থেকে ইনভেস্টমেন্ট নিতে যাবেন, আপনি যখন একটু টপ লেভেলের এমপ্লয়ি, একটু হায়ার লেভেলের এমপ্লয়ি, তখন আপনার সাথে বিজনেস ওরিয়েন্টেশনটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন দ্য টেকনিক্যাল ওরিয়েন্টেশন। তখন আপনি যখন বেস্ট বেনিফিটটা ম্যানেজমেন্টকে বোঝাতে চাইবেন, তখন আপনার এই পুরোটা জিসটা জানতে হবে, যে হোয়াই আই উইল ইমপ্লিমেন্ট দিস, হোয়াট টাইপ অফ বেনিফিট আই উইল অ্যাচিভ আফটার ইমপ্লিমেন্টেশন অফ এনআইএসটি ফ্রেমওয়ার্ক। সো সেটাই গ্রস লেভেলে বলে দিলাম যে এনএসটি ফ্রেমওয়ার্ক ইটস দ্যাট completely designed for ensuring that your cyber health is improving, and current status বলে দিচ্ছে কোথায় যাওয়া উচিত, যেখানে টার্গেট প্রোফাইল, সেটা মানে কি, দ্যাটস এ স্ট্যান্ডার্ড। আপনি ওখানে যেতে চান, তার মানে হলো আপনি প্রোগ্রেস করতে চান। এনআইএসটি সেই প্রোগ্রেসটাকে মেজারেবল পয়েন্ট অফ ভিউতে নিয়ে আসছে চারটা টায়ারে। সো এখানে এগুলো আমি আসলে আর এখন ধরো বসে বসে পড়ানোর কিছু নাই, কারণ এগুলো আমি মনে হয় একটা বা দুইটা ক্লাস অনেকবার করছি। একটা ব্যাপার হলো, যদি এই ধরনের সৃজনশীল প্রশ্ন না এসে একবারে বাংলা প্রশ্ন আসে যে এনআইএসটি ফ্রেমওয়ার্কটা লেখেন, তখন আপনাকে বুঝতে হবে ইটস এ কমপ্লিট, মানে দুইটা ডিস্টিংশন আছে, ওয়ান ইজ গভর্নেন্স এন্ড আদার ইজ ম্যানেজমেন্ট। এই ফ্রেমওয়ার্কটা কিন্তু ইটস এ ব্লেন্ডিং অথবা tightly coupled of governance framework as well as management framework. তো গভর্নেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে ফাংশন আছে একটা গভর্ন, আর ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের ফাংশন আছে পাঁচটা, আইডেন্টিফাই থেকে শুরু করে রিকভার পর্যন্ত। সো এগুলো আপনারা জানেন, জাস্ট আমি বলার জন্য বললাম। বাট কোনো একটা যদি মিস করেন কোথাও, যে ধরেন এখন আইডেন্টিফাই এর পরে প্রোটেক্ট না লেখা, এটা লিখছেন প্রোটেকশন, এটা লিখছে প্রিভেনশন, প্রিভেন্ট, ডিটেক্টরে লিখছেন ডু, পাইছি প্রচুর খাতায় এগুলো। খুব লাইট যারা নেয় তারা এই ওয়ার্ড গুলো এলোমেলো করে ফেলে, রেসপন্ডের আগে রিকভার নিয়ে আসছেন, বাট সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ওয়ার্ড গুলা যেমনি আছে অমনি, যেহেতু এটা ফ্রেমওয়ার্ক পাবলিশ করা হয়েছে,
এটারে নিজের মতো বানানোর কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো এই যে কয়েকদিন আগে আপনারা দেখেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ইটসেলফ সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক পাবলিশ করছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব ক্লাসে, আসলে ওইটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় বা ওইটা নিয়ে থর আলোচনা করবো। বাট ওখানেও দেখবেন যে এনআইএসটির কিছু জিনিস কিন্তু আছে ওখানে। আর আপনারা এনআইএসটি ফ্রেমওয়ার্কটাই যদি আমার আসে, তাহলে এখানে আপনি আহ, নিজে থেকে নতুন ফ্রেমওয়ার্কের নতুন কিছু অ্যাড করার কোনো সুযোগ নেই। যে ধরেন রিকভারের পরে আপনি আরেকটা অ্যাড করে নিলেন, 5-এর পরে 6 একটা অ্যাড করলেন, মানে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কটাই যদি লিখতে দিই তাহলে সুযোগ নেই। এখন আপনি যদি বলেন যে কাস্টম বিল্ড একটা ফ্রেমওয়ার্ক আমি নিলাম, সেখানে অন্যান্য আরো ফ্রেমওয়ার্ক থেকে বেস্ট জিনিসগুলো নিয়ে আমি একটা আমার অর্গানাইজেশনের জন্য কাস্টম ফ্রেমওয়ার্ক বানাবো, হ্যাঁ, দ্যাট ইজ পসিবল। সেক্ষেত্রে আপনি এই গভর্নের মধ্যে আর একটা লাগাইতে পারবেন, এখানে 5টা জায়গায় 6টা বা 4টা নামে নিতে পারবেন, কারণ আপনি অ্যাবসলিউটলি কোন একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ককে মানে 100% ইমপ্লিমেন্ট না করে কাস্টম ফ্রেমওয়ার্ক। বাট প্রশ্নে যেহেতু এখানে এনএসটি ফ্রেমওয়ার্ক আছে, আপনাদের এখানে কাস্টম ফ্রেমওয়ার্ক আমরা কিছু পড়াই নেই, সো আপনি এটা এনএসটি ফ্রেমওয়ার্ক যেভাবে আছে সেভাবেই আপনাকে লিখতে হবে। এবং আমি বিলিভ করি পুরাটা আমি এতবার গান বাজনা দিয়া দেখাইছি বুঝাইছি, সো কনফিডেন্ট, আমি 100% কনফিডেন্ট আপনারা এটার উপরে যে কোনো প্রশ্ন আসলেই লিখতে পারবেন। আমি জাস্ট একটু বোঝার জন্য বুঝানি, এখানে সাব ক্যাটাগরি যে লেখা, কেউ কি একজন বলতে পারবেন? আমি যখন ক্লাসে, অনলাইন ক্লাসে, ইভেন ফিজিক্যাল ক্লাসে বলছি, এই সাব ক্যাটাগরিটা আসলে কি জিনিস? এটাকে আমি কিন্তু একবারও সাব ক্যাটাগরি বলিনি, এটাকে আমি কি নামে বারবার বলতেছিলাম? ফাংশন, কি 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 সাব ফাংশন। সাব ফাংশন না, সাব ক্যাটাগরিকে আমি কি বলছি? মানে আমার ক্লাসে, সেটা অনলাইন ক্লাসে, ফিজিক্যাল ক্লাস, মানে সাব ক্যাটাগরিটা আসলে কি? আমি কি নাম দিছি? আমি সাব ক্যাটাগরি, মানে এই সাব ক্যাটাগরিকে সাব ক্যাটাগরি বলছি কম। কন্ট্রোল স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সাব ক্যাটাগরিটা আসলে মিজারেবল, যেটা আপনাকে এট দ্য এন্ড, উপরের সব তো গল্পের লাস্ট এন্ড হলে আপনি কি পাসওয়ার্ড 8 ডিজিট ইমপ্লিমেন্ট করতে হবে, এই যে লেখাটা, এটা হলো কন্ট্রোল। এবং এটা যে মানে যেখানে পাবেন একবারে মিজারেবল পয়েন্ট অফ ভিউতে, সেটা আসলে সাব কন্ট্রোল। আচ্ছা, এই পর্যন্ত আসছি। এখন তো স্যার ধরা দিবেন ভুল হলো, পরীক্ষার হলে তো স্যার ভুল করলে মার্ক কেটে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে দিব না। পরীক্ষা আমার ক্লাসে সবচেয়ে বেশি এ প্লাস থাকে, আমি এটা নিয়ে আলহামদুলিল্লাহ স্যার, শুনে ভালো অনেক লাগলো। অনেক কানাঘুষাও আছে যে আমি বেশি নাম্বার দিই, পোলাপানের সাথে খাতির করার জন্য বেশি দিই, আসি। এবারও তো থিসিসে এই যে লাস্টের যে প্রজেক্ট, দেখে যে প্রজেক্ট 7-8টা গ্রুপ মানে কিন্তু ওই 2 জন করে 14 জন, 15 জন, 16 জন এরকম আমার নাম দিচ্ছে, ওই ডিপার্টমেন্ট খেসেন খেসেন করে কাইটা 4টা রাইখা বাকিগুলারে এতিম করে দিচ্ছে। সো আপনাদের ক্ষেত্রেও হবে, মানে তার মানে এটা না যে আমি খুব বেশি নাম্বার দিই দেখা খুবই জনপ্রিয়, নট নেসেসারি সেটা না। এই, তো আবার এটাও মিন করেন না যে আমি আপনাদেরকে ক্যাচাং ক্যাচাং করে কাইটা দিয়া 0 দিয়া দিব, নেগেটিভ মার্ক দিব, সেটাও না। আমি আসলে জাস্টিফাই করার চেষ্টা করি আপনি জিনিসটা পড়ে বুঝছেন কিনা। কাছাকাছি গেলে নাম্বার দিয়ে দিই, সত্যি কথা। অত হার্ড লাইনে, যেহেতু টিপিক্যাল টিচার না, এটা আমার ব্রেড এন্ড বাটার প্রফেশন না। সো যেহেতু আপনারাও কর্পোরেট লাইন থেকে, আপনারা মোস্ট অফ দ্য পার্সনই হয়তো বিভিন্ন চাকরি বাকরিতে আছেন, সো আপনারা কতটুকু সময় পান সেগুলো মাথায় রাখি। So, সবকিছু হিসাব করে আপনাকে ফেল করায় দেওয়া, কম নাম্বার দেওয়া, এটা নিয়ে আমার কোনো ক্রেডিট নেই। আপনারা সব এ প্লাস পাইলেও আমার কিছু আসবে যাবে না, সব ফেল করলেও আসবে যাবে না। সো বাট এমন কোনো আনজাস্টিফাইড হবে না যে আপনি একবারে সাইবার সিকিউরিটি কিছু করেন নাই কিন্তু আপনি 4-এ 4, সেইটাও হবে না, এটাও মাথায় রেখে। সেবার ক্ষেত্রে আপনি আপনার যতটুকু পড়ছেন, যতটুকু খাতায় লিখবেন এবং যত নাম্বার পাবেন, মনে একটু সন্দেহ হইলেও, সেটা হয়তো আপনি এক্সপেক্ট করতেছেন 15-তে 13 পাওয়ার কথা ছিল, হয়তো দেখবেন যে 11, 12 বা 14, 13 যদি একবার 13 নাও মিলে আর কি। ঠিক আছে? এটা হবে না যে আপনি 13 এক্সপেক্ট করতেছেন, পাইতেছেন 5।
এটা হবে না। আবার এক্সপেকটেশন যদি আবার বেশি থাকে, যে ধরেন কিছুই পড়েন নাই, আর পাশের জনের খাতা দেখে মনে হচ্ছে যে ও যা লিখছে সবই তো ঠিক, আমি তোর খাতা দেখেই লিখছি, তাহলে কেন হয় নাই? ও ভুল লিখছে, আপনি ওটা দেখে ভুল লিখছেন। আর সাইড টকিং এগুলো করবেন না, কারণ গত 2টা সেমিস্টার ধরে এই ডিপার্টমেন্ট খুবই হার্ড লাইনে, কয়েকজনকে শোকজ লেটার থেকে শুরু করে একবার বের করে দেওয়ার প্রসেস পর্যন্ত চলে গেছিল। সো আবার ডিজিটাল ডিভাইস সাথে রাখা, মানে কাগজ টাগজ রাখা, মোবাইলটা চুপি সারে ChatGPT খুলে, এই আমাদের যে ওখানে তো মানে আসলে রাখার জায়গা আছে, গ্যালারি সিস্টেম, তো পায়ের সামনে ছোট ছোট রাখা এরকম পাওয়া গেছে। বাট আমরা আপনাদের অন্ধবিশ্বাস করি যে আপনারা এরকম অসৎ উপায় অবলম্বন করবেন না। পুরো কিছু পাওয়ার পরে ইউনিভার্সিটি খুব কষ্ট পাইছে, তারপরে হার্ড লাইনে গেছে। সাথে মোবাইল ভুলেও রাখবেন না। আহ, কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো মোবাইল বের করেন নাই, পকেটে রাখছেন, যদি ইনস্ট্রাকশন থাকে যে মোবাইল সামনে জমা দিয়ে তারপরে বসেন, সামনে জমা দেন নাই, আপনি পরে বলবেন ভুলে গেছি, আপনার রিং বাজছে, আপনি ধরা খাইতে পারেন, আপনার খাতাটা মার্ক করবে, ঠিক আছে, আলাদা করবে, কথা শুনেন নাই যে সেজন্য। তো এগুলো একটু সিরিয়াসলি দেখা ভালো আর কি। আমি হয়তো অ্যাভয়েড করে যাব, যেহেতু আমি একবারেই টিচার, মানে কোর্সের আলটিমেট ইনস্ট্রাক্টর, কিন্তু বাকি যারা গার্ডে টার্ডে থাকে তারাও টিচার, কিন্তু তারা নো মার্সি রুলে চলবে হয়তো আর কি। এখানে প্রোফাইল টোফাইল এগুলো একটু পড়বেন, দেখবেন। আমি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এটা মোটামুটি আলোচনা করছি, আরো 2-একটা প্রশ্ন একটু আলাপ করবো। আর 2-একটা এই যে যেমন এখানে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4, এই 4টা টায়ারের লিখতে দিলাম একটু। আর আমি শুধু টায়ারের উপর প্রশ্ন করলাম, আপনি একবারে লিখতে পারেন না। ধরেন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, প্রত্যেকটা টায়ারে কিন্তু আবার 3টা করে স্টেপ আছে। একটা হলো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, একটা ইন্ডিকেটেড রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এক্সটার্নাল পার্টিসিপেশন, সবগুলো সেম, মানে এই 3টার নাম সেম, ভিতরে কন্টেন্ট, ভিতরে অ্যাক্টিভিটি তো ডিফারেন্ট, বা মেজারেবল পয়েন্ট অফ ভিউ বা গ্যাপ অ্যাসেসমেন্ট ডিফারেন্ট। তো আপনারা এগুলো অ্যাভয়েড করে যারা যান, অনেকে দেখছি অ্যাডাপটিভ মানে খেলে গল্পের মতো লিখে গেছে, তো নাম্বার পাবেন বাট পার্সিয়াল। আর যে একবারে টু দা পয়েন্ট আপনি ব্রেক ডাউন করে দিবেন যে এটা এভাবে মেজার করতে হবে, যে একটা হলো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, একটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম রিস্ক ম্যানেজমেন্ট, একটা হলো এক্সটার্নাল পার্টিসিপেশন, তখন বুঝবো যে না আপনি আসলে পুরোটা রিলিজিয়াসলি করছেন। আর এরপরে এখানে যে সাইবার সিকিউরিটির এই গান বাজনা গুলো আছে, এগুলো একটু হালকা টাইনা যাবেন, যদি কিছু আসতে পারে। অ্যাডাপটিভ এগুলো ওইটাই, এখানে আইএসও থেকে প্রশ্ন আসার মতো প্রশ্ন আসলে নাই, কারণ এটা অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে হয়। So, সর্বোচ্চ আসতে পারে আইএসএমএস কি জিনিস, এটা ইমপ্লিমেন্ট করে কি বেনিফিট পাবেন, এই ধরনের মানে হাইপোথেটিক্যাল প্রশ্ন আসতে পারে। বাস এগুলো সবই সিআইএটিআরই, পিডিসি, এটা একটু দেখে যাবেন, মানে এটার ইমপ্লিমেন্টেশন করতে গেলে পিডি মানে প্ল্যান, ডু, তারপর চেক, তারপর একটা একটা সাইকেল। আগে প্ল্যান করবেন, তারপরে কাজটা করবেন, তারপরে চেক করবেন যে কাজটা ঠিক আছে কিনা, যদি কিছু ভুলভ্রান্তি থাকে, ফার্দার ইমপ্রুভমেন্ট থাকে, তাহলে অ্যাকর্ডিংলি অ্যাক্ট করবেন, এবং তারপর আবার প্ল্যান করবেন। সো ইটস এ সাইকেল, এবং এই 4টা স্টেপের মধ্যে দিয়ে হয়। এটা আইএসএমএস বা আইটিআইএল যারা করছেন তারা জানেন, পিডিসিএ, এটা একটা প্রসেস। এখানে এগুলো একটু টেনে দেখে যাবেন, মানে জাস্ট আইএসও জানার জন্য। এখান থেকে আসার মতো তেমন কিছু নাই। আমরা চলে যাব আইএসওর বেনিফিট আসতে পারি, কেন পপুলার, কেন বেনিফিট, এবারে ছাইপাশ কিছু জিনিসপত্র আছে। এখানে আমি কখনোই জিজ্ঞাসা করবো না কয়টা কন্ট্রোল, কয়টা ডোমেন, আপনি জানার জন্য জেনে যাবেন। 4টা ডোমেন আছে, 93টা, আগে ছিল 14টা, আর 114টা কন্ট্রোল। আপনাদের 2-একটা পলিসি ক্লাসে লেখাইছি। এরপর লাস্ট টপিক কোভিড-5। কোভিড-5 ভালোভাবে পড়বেন, টোটস্থ করবেন, একবারে আন্দাউন্দা লেখার চেষ্টা করবেন না। কোভিড-5-এ নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু লিখতে গেলে ভুল করবেন,
এই জন্য কোভিড-5টাকে ওই ক্লাস 5-এর বইগুলোর মতো করে পড়বেন, আত্মস্থ করবেন, সাথে একটু ওয়ার্ডিং গুলো মুখস্থ করার চেষ্টা করবেন। দিস দ্য ফার্স্ট টাইম আমি বললাম একটু মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ কোভিড-5-এ আপনি নিজের মতো লিখতে গেলে আসলে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে আপনি অন্য কিছু লিখে ফেলবেন। এর জন্য এটাকে এটার মতোই রাখতে দেন যেমনি লিখছে। এটাতে 5টা প্রিন্সিপাল আছে, 5টাই 3টা 4টা 1টা 2টা লিখলে নাম্বার পাবেন না, 0 দিয়ে দিব ডাইরেক্ট, কারণ এটা একটা হলিস্টিক ফ্রেমওয়ার্ক। এখানে আপনি যদি যে কোনো একটা কমান, ফ্রেমওয়ার্কটা মা বাপহীন হয়ে যাবে, বাড়ান মা বাপহীন হয়ে যাবে। সো ফ্রেমওয়ার্কটা যেভাবে লেখা আছে ওভাবেই লিখতে হবে। আচ্ছা, এখানে ধরেন বললাম বেনিফিট রিয়েলাইজেশন, রিস্ক অপটিমাইজেশন, রিসোর্স অপটিমাইজেশন, এগুলোর একটু ডেসক্রিপশন লিখতে গেলে যদি মনে হয় নিজের মতো কিছু লিখতে চান, বাট আউট অফ দ্য কনটেক্সট না, যদি লেখেন নাম্বার পাবেন বেশি। খুব অল্প কিছু কিন্তু জিনিস স্লাইডে আছে, বাট কোভিড-5-এর উপরে টোটাল যে বইটা, মানে কোভিড-5-এর ইমপ্লিমেন্টেশন, টোটাল গাইডলাইন যা সব আপনাদের কোর্স স্টাডি ম্যাটেরিয়ালে গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। কাইন্ডলি একটু কোভিড-5টা টেনে যাবেন, যদিও সময় আর একদিন আছে, আপনাদের পরীক্ষা যেহেতু শনিবার, একটু টেনে যাবেন। বাট কোভিড-5 থেকে কত আসবে, 1-2 নাম্বার আসতে পারে, 3 নাম্বার আসতে পারে, নাও আসতে পারে, যেহেতু প্রশ্ন মাত্র 15-20, নাও আসতে পারে। বাট এই প্রিপারেশনটা একবারে যদি না আসে, হারানোর কিছু নাই। কোভিড-5-এর উপরে প্রশ্ন এখন না আসলে মিডে আসবে, মিডে না আসলে ফাইনালে আসবে, এখনো আসতে পারে, মিডেও আসতে পারে, ফাইনালেও আসতে পারে। কিছু জিনিস এনআইএসটি, কোভিড-5 এগুলো হলো কমন, এগুলার প্রত্যেকটা পরীক্ষায় আসতে পারে, অত রিপিট হবে না, ঘুরে অন্য কিছু দিবে। ঠিক আছে, সো এগুলো এটা রিপিট না পড়াই মোটামুটি ক্লাসে ধরো টেনে গেছি। এটাকে কেন হলিস্টিক অ্যাপ্রোচ বলে, আসতে পারে ভিতরের একটা একটা প্রিন্সিপাল নিয়ে জিজ্ঞেস করতে পারি, সবগুলো প্রিন্সিপাল না জিজ্ঞেস করে, যে একটা যে কোনো একটা প্রিন্সিপাল 3, 4, 5 এনিথিং, ওইটার উপরে আলোকপাত করতে পারি, প্রশ্ন হতে পারে। সো কেন এটাকে সেপারেট, মানে কেন সেপারেশন অফ বা সেপারেটিং অ্যাওয়ারনেস ফ্রম ম্যানেজমেন্ট বলা হয়, আপনি আপনার যুক্তি দাঁড় করান। এখানে দেখবেন এই পিএম এখানে আছে, প্রসেস ডায়াগ্রাম আছে, আর লাইফ সাইকেল এবং লাস্টে অ্যাসেসমেন্ট বা টিয়ারিং, যেটা সেটা তো আগে যে এনএসটি যেতে টিয়ার 4টা ছিল, এখানে 5টা লেভেল আছে, সেম জিনিস, কেপিআই বেসড। প্রত্যেকটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার ক্ষেত্রে আপনার কিছু টু ডু লিস্ট আছে এবং অ্যাচিভমেন্ট পয়েন্ট আছে। দ্যাটস ইট। যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করেন। যেমন আগের 2-একটা প্রশ্ন একটু আলাপ করি। কোনো একবার আমার সিটির প্রশ্ন ছিল যে হাউ উড ইউ ইমপ্লিমেন্ট রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, মানে RBAC, how would you implement role-based access control to limit access to only what is required for each job role? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন ছিল, খুব ইজি, যে আপনি আসলে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল যে ব্যাপারটা, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন টু লিমিট অ্যাক্সেস, মানে আপনার টোটাল এমপ্লয়ীদের যে অ্যাক্সেসটাকে লিমিট করার জন্য, যে যেটা তার রোলের সাথে শুধুমাত্র রিকোয়ার সেটাই সে পাবে, এই ধরনের একটা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম ইমপ্লিমেন্ট করতে কিভাবে করবেন। তো যে কোনো একটা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কি থাকে, সেটা হলো প্রস কনস দুইটাই থাকবে, আপনি চ্যালেঞ্জ ফেস করবেন। তো সেই জিনিসগুলো একটু ছোট করে আলাপ করেন, যেমন এটা প্রশ্নের নাম্বারটা যদি থাকে 3 নাম্বার, তাহলে আপনি ওইভাবেই লেখেন যেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। ডেফিনেটলি আপনাকে আগে রোল গুলো ডিফাইন করতে হবে। অর্গানাইজেশনে যদি রোলটাই সুন্দরভাবে স্ট্রাকচার ম্যানারে ডিফাইন করা না থাকে, তাহলে রোলের প্রথম হলো রোল ডিফাইন করা অল থ্রু এন্ড টু এন্ড ফর, মানে কম্প্রিহেন্সিভ মেথড না থাকে, তাহলে দ্যাটস এ গ্যাপ অর ভালনারেবিলিটি অর যেটা থেকে ইউ শুড কনসেন্ট্রেট ফার্স্ট, যেটাতে তাহলে রোলটা থাকতে হবে, রোল ম্যাপিং, রোল বেসড রোল, সবার জন্য রোল ডিফাইন করা। সেকেন্ড টায়ার রোলের ওভারল্যাপিং, কনসিস্টেন্সি, তারপর ফল ব্যাক, এই জিনিসগুলো যখন থাকবে না, তখন আপনি রোলের প্রপার ইউটিলাইজেশনটা করতে পারবেন।
তো সেগুলো লিখবেন। এরপর হইলো আপনি যেহেতু রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল করতেছেন, তো রোলের সাথে থাকবে হইলো যে সে রোলের তার জব ডেসক্রিপশন, যেটাকে আমরা অন্য ভাষায় বলবো রেসপন্সিবিলিটি। সো সে রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্সটা যখন থাকবে রোলের সাথে, তখন আপনি দুটাকে ম্যাপ করে আপনি খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং ইমপ্লিমেন্টটা হবে কেন পারপাসফুল, রিজন বিহাইন্ড ওই রোলটার সাথে তার যে প্রতি অ্যাক্টিভিটি ফাংশনস গুলো লেখা আছে, এবং সেইটার মাধ্যমে কি হবে না, সে আসলে ওভার প্রিভিলেজও পাবে না, তার রোলের বাইরের কোনো সিস্টেমে অ্যাক্সেস পাবে না। তার মাধ্যমে আসলে আমি কোন একটা অ্যাডভার্স কেস হলে স্পেসিফিক ধরতে পারবো যে এই রোলের এই লোকটাকে এই একটি মানে অথরাইজেশন দেয়া আছে। সো আপনি যদি কোনো সার্ভেলেন্স করতে চান, কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি করে, সেটার জন্য যেন ইজিলি ট্রেসেবল অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেন্ট করা যাবে। কারণ যেহেতু আপনি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ওয়াইজ রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলটাকে থ্রু আউট ইউর অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করছেন। সো এইভাবে আপনি কিছু জিনিস লিখবেন, তারপরে আরবিএসসি এর কিছু এক্সাম্পল দিবেন। সো এটা একটা বললাম। তারপর ধরেন খুব ইজি হইতে পারে। Recording stopped. Recording in progress. হ্যালো, হ্যাঁ, যেখানে বলতেছিলাম, তো একটা প্রশ্ন নিয়ে আলাপ, সবাই আসছেন? জি স্যার। হ্যাঁ, ওই ধরেন যে এমন যদি একটা প্রশ্ন করি যে হুইচ হ্যাজ আ গ্রেটার ইম্প্যাক্ট অন অ্যান অর্গানাইজেশন or on your organization, like MITM মানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক or ডেনিয়াল ডস অ্যাটাক। তো আপনি আপনার সপক্ষে যুক্তি দেখান যেটা আপনার জন্য মোস্ট গ্রেটার ইম্প্যাক্ট মনে হচ্ছে। আপনি কি ডস অ্যাটাকটা আপনার অর্গানাইজেশনে মোস্ট ইম্প্যাক্টফুল মনে হয় নাকি ম্যান ইন দ্য মিডল? ঠিক আছে, দুইটা কিন্তু দুই জিনিস। তো আপনি ওভাবে বলবেন। যেমন আপনার যদি মনে হয় যে দুইটাই আহ, আহ, খুবই ইম্প্যাক্টফুল, তাইলে কিন্তু আসলে চয়েস হয় নাই। আপনি যদি দুই নৌকায় পা দেন, সেটা কিন্তু আমি প্রশ্নের উত্তরে বলি না। আমি বলছি যে আপনার জন্য আপনি হয়তো প্রথম দিকে বলতে পারেন যে হ্যাঁ, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এবং ডজ অ্যাটাক দুটেই খুবই ক্ষতিকর, কিন্তু আমার কাছে মনে হয় MITMটা বেশি গ্রেটার ইম্প্যাক্ট করবে আমার অর্গানাইজেশন। তারপর আপনি আপনার কারণগুলো লিখবেন। আর আপনি যদি দেখেন যে হ্যাঁ, আমার অর্গানাইজেশনের জন্য ডসটা মোর ইম্প্যাক্টফুল, মানে জাস্ট রেদার দেন MITM, মানে ওইটা যে একবার টপ নচ মানে অ্যাটাক ভেক্টর তা না। আহ, আপনার এই দুটার মধ্যে হলো আপনার জন্য ডস। আপনি আপনার রিজনটা লেখেন, জাস্ট ডেসক্রাইব দ্য রিজন বিহাইন্ড ইউর চয়েস। সো এই প্রশ্নগুলো আসতেই পারে, এই ধরনের প্রশ্ন মানে তারপর বেলা প্যাডুলা মডেল আসতে পারে। আর তুই একটা অবজেক্টিভ একটু আলাপ করি। আহ, একটা সেকেন্ড দেন, আমি একটা অবজেক্টিভ শেয়ার করি। বেটার এক্সামে কি স্যার অবজেক্টিভও দিবেন স্যার? থাকতে পারে না আপনাদেরই তো। কোনটা অবজেক্টিভই হবে, স্যার বললো দুই একটা ডিসক্রিপটিভ আচ্ছা, থাকতে। ঠিক আছে। না, অবজেক্টিভ এরকম কোনো কোট আনকোট করা যাবে না যে অবজেক্টিভ থাকবেই। এমন হইতে পারে লাস্টে মনে হলো যে অবজেক্টিভ দিব না, সব লেখা দিব, হইতে পারে না। বাট অবজেক্টিভ মিক্সড প্রশ্ন, হাইব্রিড, মানে অবজেক্টিভ এবং থিওরি মিক্সড হতে পারে। আবার পুরো অবজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই, আবার পুরোটাই থিওরি বেসডই হইতে পারে। অবজেক্টিভের করে দিলামই না, মনে হলো যে না অবজেক্টিভ দিবই না, হতে পারে। বাট অবজেক্টিভ হইলে আমারই উপকার,
1 সেকেন্ডে 10টা মানে 10টা যদি অবজেক্টিভ থাকে 1 সেকেন্ডেই দেখে দেওয়া যাবে, তাই না? তো প্রশ্নটাকে করি, এখনো প্রশ্ন করি নাই। তো ধরেন এখানে হুইচ অফ দ্য ফলোইং দেখা যাচ্ছে কি একটা কোশ্চেন শেয়ার করছি, একটা দুটো একটু আলাপ করবো, আমি জানি না বাইরে ঝড় বাদল, এখানে একটু ইলেকট্রিসিটি লাফালাফি করতেছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট reason to provide effective communication about information security? খুবই বায়বীয় একটা প্রশ্ন, স্লাইডের ধারে কাছেও নাই, কোনো জায়গায়ও নাই। যারা ক্লাসে থাকবেন তারা হয়তো একটু শুনছেন বা বোঝার চেষ্টা করছেন যে আসলে ইনফরমেশন সিকিউরিটিটা কেন দরকার এসে, আর এখানে প্রশ্নটা একবার মাথার উপর দিয়ে করছে, বাট এখানে কঠিন কিছুই না, জাস্ট আপনার জাজমেন্ট থেকে বলতে হবে যে ইফেক্টিভ কমিউনিকেশনটা, যেটা ওয়ান অফ দ্য পিলার, যে আপনি ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোল এস্টাবলিশ করলেও অর্গানাইজেশনের সবাই জানা উচিত বা আপনাকে ব্রডকাস্ট করা উচিত। রিস্কটাও আসলে যাদের আসলে স্পেসিফিক যারা টার্গেট অডিয়েন্স বা এটা তাদের ওই রিস্ক গুলো সম্পর্কেও জানা উচিত। মানে অর্গানাইজেশনের ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি হাইড এন্ড সিকের জিনিস না, বা স্পেসিফিক একটা দুটো ডিপার্টমেন্টই জানবে, বাকিরা একবারে টার্গেট বা একবারে গ্রে এরিয়াতে থাকবে, সেটা সুযোগ নেই। সো আপনি পলিসি লিখছেন, পলিসি সবার জন্য লিখছেন, সবাইকে জানাইতে হবে, রিড আন্ডারস্ট্যান্ডেবিলিটি, তাদের থেকে অ্যাকনোলেজমেন্ট নিতে হবে। আচ্ছা, ভালো। তো আমি একটা প্রশ্নেরই জাস্ট একটু বলি যে ধরেন হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন টু প্রোভাইড ইফেক্টিভ কমিউনিকেশন অ্যাবাউট ইনফরমেশন সিকিউরিটি। আচ্ছা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রিজন, মানে প্রত্যেকটাই রিজন, বাট তার মধ্যে চারটার মধ্যে যেটা আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এই নিচের প্রশ্নটা কোনটা বেস্ট হেল্প করে। সো দেখি, ইট মেক্স ইনফরমেশন সিকিউরিটি মোর প্যালেটেবল টু রেসিস্ট্যান্ট এমপ্লয়িজ। ঠিক আছে, এটা বলতেছে যে ইনফরমেশন সিকিউরিটিটা রেসিস্ট্যান্ট এমপ্লয়িকে ইয়া করে। সেকেন্ডটা, ইট মিটিগেটস দ্য উইকেস্ট লিঙ্ক ইন দ্য ইনফরমেশন সিকিউরিটি ল্যান্ডস্কেপ। তার মানে হলো যে ইনফরমেশন সিকিউরিটির সবচেয়ে বড় আসলে বাধা তো থাকে পিপল, মানে উইকেস্ট লিঙ্ক তো পিপলকেই বলা হয়। পিপল সবচেয়ে উইকেস্ট লিঙ্কটা আসলে পিপল বা পার্সন অথবা এমপ্লয়ি বা যারা ব্যবহার করে, ইউজার, হোয়াটএভার। তো তো এই যে উইকেস্ট লিঙ্ক মানে পিপল, যে রিস্কটা, তো পিপল আমরা যখন কমিউনিকেট করি, তো ইনফরমেশন সিকিউরিটির ইফেক্টিভ কমিউনিকেশন মানে সবাইকে জানানো, এর মাধ্যমে কি হয় যে উইকেস্ট লিঙ্কটা আর উইক থাকে না, তারা আসলে এই প্রোটেকশন পরিণত হয়, তারা ফায়ারওয়ালে, হিউম্যান ফায়ারওয়ালে পরিণত হয় আস্তে আস্তে। উইকেস্ট লিঙ্কটাকে উইকেস্ট লিঙ্কে মানে বলা যায় না, সবাই আর উইকেস্ট লিঙ্ক থাকে না, কারণ পিপল গ্রাজুয়েট হওয়া শুরু করে, পিপল ইনফরমেশন সিকিউরিটি সম্পর্কে জানা শুরু করে। যখন আপনি ডিসেমিনেট করা শুরু করবেন, আপনি কমিউনিকেশন শুরু করবেন যে একটা অর্গানাইজেশন ইনফরমেশন সিকিউরিটির স্ট্যাটাস কি, কি পলিসি ইন্ট্রোডিউস করা হচ্ছে। আচ্ছা, it informs business units about the information security strategy. মানে এটা হলো শুধু বিজনেস ইউনিটটাকে বলা হয়েছে, বিজনেস ইউনিটটাকে ইনফর্ম করা হয় অ্যাবাউট দ্য ইনফরমেশন সিকিউরিটি স্ট্র্যাটেজি। মানে ইনফরমেশন সিকিউরিটি কোম্পানির যে স্ট্র্যাটেজি, সেটা বিজনেস ইউনিটটাকে জানানো হয়। যেহেতু কমিউনিকেশন করা হয়, ইফেক্টিভ কমিউনিকেশনটা এই হেল্পটা করে। আচ্ছা, বাট এটা স্পেসিফিক একটা ইউনিটের কথা বলছে, সো এটা উত্তর হবে না। আচ্ছা, ইট হেল্পস দ্য অর্গানাইজেশন, আপনি একটু ব্রডার সেন্সে চিন্তা করতে হবে কিন্তু উত্তরগুলো। মোস্ট ইফেক্টিভ ওয়েতে সবার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে, সেই জন্য ইট হেল্পস দ্য অর্গানাইজেশন কনফর্ম টু রেগুলেটরি ইনফরমেশন সিকিউরিটি রিকোয়ারমেন্টস। এটাও একটা জিনিস চিন্তা করেন যে এটা একটা অর্গানাইজেশনের ইনফরমেশন সিকিউরিটির জন্য রেগুলেটরি বডি থেকে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলোটাকে কনফার্ম করে বা অ্যাডার করে, এবং অথবা অ্যাডার করতে হেল্প করে। এটাও স্পেসিফিক, যদিও খুবই টপ নচ একটা রিকোয়ারমেন্ট, অফকোর্স, যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট এটা ম্যান্ডেটরি ফলো করতে হবে, বাট শুধু রেগুলেটরি রিকোয়ারমেন্ট ছাড়া কি আদার অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কোনো রিকোয়ারমেন্ট নাই, যে স্পেসিফিক একটা ডোমেনে থাকবে শুধুমাত্র পুশ করা হচ্ছে বা তার বেনিফিটটাকে রিয়েলাইজ করার জন্য বলা হচ্ছে, বাট শুধু বেনিফিট অতটুকুই না। ঠিক আছে, তাহলে এখন আপনারা বলেন এই চারটা থেকে আসলে কোনটা হবে? আমরা এই প্রশ্নটা দিয়েই আজকের বি। অন্য কেউ
স্যার ডি হইতে পারে। কেন কি হতে পারে? বলেন কেন কি? স্যার এ। যেটাই বলবেন সেটাই আপনাকে কারণ দর্শাতে হবে। একজন বলছেন তো বি। স্যার আপনি একটা কথা বলছিলেন যে আমাদের সাইবার সিকিউরিটি তিনটা যদি টার্ম আমরা ফলো করি তাহলে 80% থ্রেড আমরা হচ্ছে মিটিগেট করতে পারবো। এর ভিতরে ফার্স্ট কথাটা বলছেন অ্যাওয়ারনেস। সেটা যদি চিন্তা করে বলি তাহলে ইট মেক্স ইনফরমেশন সিকিউরিটি মোর পেলেটেবল টু রেজিস্ট্যান্ট এমপ্লয়িজ। এটা আচ্ছা আসে। আচ্ছা, ঠিক আছে নিলাম, কিন্তু ওটা অ্যান্সার না। আমি প্রথম থেকে কাটি। দেখেন, এখানে প্রথমটাতে বলছে রেসিস্ট্যান্ট এমপ্লয়ি। একটা অর্গানাইজেশনে কি সবাই রেসিস্ট্যান্ট এমপ্লয়ি? তা না। এখন রেসিস্ট্যান্ট এমপ্লয়ি ছাড়া মানে সাইলেন্ট এমপ্লয়ি আছে, স্লিপিং এমপ্লয়ি আছে, যারা রেসিস্ট্যান্ট না, বাট দে আর নট প্রোভাইডিং এনি বেনিফিট টু দ্য অর্গানাইজেশন। তারা মানেও না, মানে তারা পক্ষেও না বিপক্ষেও না, তাই না? তারা আওয়ামী লীগও না বিএনপিও না। তাহলে এই ধরনের গ্রুপও তো এমপ্লয়ি গ্রুপ আছে, যারা মানে সাইবার সিকিউরিটির কন্ট্রোল বা ইফেক্টিভ কমিউনিকেশন বা একটা অর্গানাইজেশনে বিভিন্ন ইম্পোজ করা বিভিন্ন পলিসি, সেইটার বেনিফিট কি, বা সেটা এমপ্লয়ি, কিছু এমপ্লয়ি থাকে সাইলেন্ট এমপ্লয়ি, তো তাদের দিয়ে আসলে লাভ হবে না। এখন রেসিস্ট্যান্ট এমপ্লয়িটাকে, এমপ্লয়ীদের জন্য, এমপ্লয়ীদেরকে পজিটিভ সাইডে নিয়ে আসা বা তাদেরকে মোটিভেট করা, যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই ওখানে বলছে যে রেসিস্টিভ এমপ্লয়িটাকে শুধুমাত্র ইফেক্টিভ কমিউনিকেশন কাজ করবে। আসলে কি তাই? ইফেক্টিভ কমিউনিকেশন তো থ্রু আউট দ্য অর্গানাইজেশনে সব এমপ্লয়ির জন্যই কোনো না কোনো এন্ডে বেনিফিট রিয়েলাইজ করে নিয়ে আসবে। সো শুধুমাত্র রেসিস্টিভ এমপ্লয়ীদেরকে মোটিভেট করবে বা প্যালেটেবল সিচুয়েশনে সুস্বাদু একটা কিছু নিয়ে আসবে, নট নেসেসারি। এটা একটা, অফকোর্স দ্যাটস এ রিজন, নো ডাউট, এখানে চারটাই রিজন, বাট মোস্ট শব্দটা দিয়ে এটাকে বাদ দেওয়া হয়েছে। এটা ছাড়া আরো দেখি আরো অন্য কোনোটা আসে কিনা। সেকেন্ডটা বাদ দিলাম। থার্ড হলো যে শুধু বিজনেস ইউনিট, সাইবার সিকিউরিটি বা একটা অর্গানাইজেশনের কোন একটা স্টেক হোল্ডার কি শুধুমাত্র বিজনেস ইউনিটটাকে হেল্প করার জন্য? বিজনেসের এমপ্লয়িরাই কি একটা অর্গানাইজেশনের সব বেনিফিটের জন্য বসে আছে? তা তো না। অর্গানাইজেশনকে চিন্তা করতে হবে 360 ভিউতে, যে যে কোনো একটা অ্যাক্টিভিটির সাথে 360 সব এমপ্লয়ির বেনিফিট কিভাবে আসতেছে, অর্গানাইজেশনের বেনিফিট কিভাবে আসতেছে। তো এখানে বলছে যে ইনফরমেশন সিকিউরিটি স্ট্র্যাটেজিটা বিজনেস ইউনিট ইনফর্ম হবে, তাতে অফকোর্স কিছু বেনিফিট আসবেই, কিন্তু সেটা কি হলিস্টিক বেনিফিট? তা না। কমিউনিকেশন কি এই ধরনের ইফেক্টিভ কমিউনিকেশনটা অর্গানাইজেশনের গ্রেটার এক্সটেন্টে আরো কোনো একটা বেনিফিট নিয়ে আসতে পারে। সো এ আর সি হলো পার্শিয়াল। পার্শিয়াল, যে ওটা রেসিস্টিভ এমপ্লয়ীদেরকে কিছু বেনিফিট দিবে আর এটা বিজনেস ইউনিটকে কিছু বেনিফিট দিবে। সো এ আর সি হলো পার্শিয়াল। তো মোস্ট ইম্পর্টেন্ট রিজন, এর থেকে যদি ভালো কিছু থাকে তাহলে সেগুলোতে নিয়ে যেতে হবে। এবার ডি তে আসি। ডিতে ইট হেল্পস দ্য অর্গানাইজেশন কনফর্ম দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট। প্রচুর আছে একটা অর্গানাইজেশনে, বোর্ড থেকে কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে। আপনি ইন্টারন্যাশনাল এমএনসি একটা কোম্পানি, তার জন্য গ্লোবাল রিকোয়ারমেন্ট আছে, লোকাল বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে। রেগুলেটরি রিকোয়ারমেন্ট গুলো ভেরি মানে ইম্পর্টেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট দ্যাটস এ পার্ট। সো এটাও আপনাকে একটা ছোট স্কোপের, মানে স্পেসিফিক একটা সার্টেন ডোমেন বা স্কোপের দিকে নিয়ে যাচ্ছে। সো বাট আপনি যখন বিটা নিয়ে যাবেন, বিটা হলো হরাইজনটা একটা মানে আনট্যাপড বাউন্ডারি, তো সেই জায়গাটাতে আসছে যে ইনফরমেশন সিকিউরিটি ল্যান্ডস্কেপে যে উইকেস্ট লিঙ্ক। আপনি যখন একটা ওয়েল কমিউনিকেশন করতেছেন, সাপোজ আপনি বলতেছেন যে আমরা যে সিস্টেমটা ব্যবহার করছি সেটাতে একটা আনডিসকভার্ড ভালনারেবিলিটি বা যে ফায়ারওয়াল ব্যবহার করি সেটাতে একটা নতুন একটা জিরো ডে ভালনারেবিলিটি পাওয়া গেছে, বাট আপনারা ভয় পেয়েন না, সেটা ভেন্ডর অলরেডি সেটার প্যাচ প্রোভাইড করেছে এবং আমরা প্যাচটা ডিপ্লয় করেছি। আমরা এখন সেই ভালনারেবিলিটিটা যে এক্সপোজার থাকতে পারে সেটা থেকে আমরা এখন মুক্ত। এই যে আপনি একটা কমিউনিকেশন দিলেন, তার মাধ্যমে যে আমরা যে সিস্টেমটা ব্যবহার করি সেই সিস্টেমটার, সেটাও যে আউট অফ বক্স না, আউট অফ ভালনারেবিলিটি না, সেটাতে রিস্ক থাকতে পারে, সেটা সবাই জানলো। সেটা রিস্কটা মিটিগেট করা হয়েছে, সেটা সবাই জানলো। এবং এই আউটডেটেড সিস্টেম যে আর কোথাও ব্যবহার করা যাবে না,
সেটার মাধ্যমে যে অর্গানাইজেশন ভিকটিম হইতে পারে, পার্সোনাল লেভেলে আপনি নিজে কম্প্রোমাইজ হইতে পারেন, সেই অ্যাওয়ারনেসটাও আপনার মধ্যে বিল করলো। সো ওভারঅল সব এমপ্লয়ীদেরকে যখন ইনফরমেশন সিকিউরিটির বিভিন্ন জিনিস কমিউনিকেট করছেন, আমি বলতেছি না কোন পোর্টে কি কনফিগার করছেন, সেগুলো জানানো, বাট যেগুলো জানানো উচিত, যেগুলো জানানো যাবে, ঠিক আছে, সেটা জানানোর মাধ্যমে আপনি একটা উইকেস্ট লিঙ্ক, মানে সব এমপ্লয়িকে উইকেস্ট লিঙ্ক ধরা হয়, যারা কাজ করে বা যারা স্টেক হোল্ডার একটা অর্গানাইজেশন এবং থার্ড পার্টি ভেন্ডর টেন্ডর, এটাও উইকেস্ট লিঙ্ক। সো তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ওই তৈরি হয়, মিটিগেশনটার জন্য তারা আহ, একটা ফায়ারওয়াল, হিউম্যান ফায়ারওয়াল হিসেবে কাজ করে। সো এই জায়গায় যদি মোস্ট ইম্পর্টেন্ট রিজন হয়, অফকোর্স এটা মিটিগেট আপনার কি বলে উইকেস্ট লিঙ্ক সেটাতে আসবে। এভাবে প্রত্যেকটা অ্যান্সারের একটা বেস থাকবে, যে কোনো একটাই বেস থাকবে সোফার। তো আপনাদের প্রশ্নটাও এরকম হইতে পারে, যদিও দেখে মনে হচ্ছে এটা খুব কঠিন একটা প্রশ্ন। দেখেন এটা সে 2023-এর একটা প্রশ্ন, এখানে সব ছিল 25-30টার মতো ছিল, সবই হলো কি এই 30 থেকে 30কে 15-তে কনভার্ট করা হয়েছে। তার মানে আপনি একটা পারলে পাবেন আধা, হাফ নাম্বার। কঠিন প্রশ্ন করা হচ্ছে, বাট এটা যারা প্রথম পরীক্ষাটা মিস করছে, দেয় নেই, সেকেন্ড টাইম রিটেক দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে কঠিন একটা প্রশ্নের সেট ধরাই দিচ্ছে। সো আপনারাও যারা ক্লাস টেস্ট দিবেন না, তাদেরকে এরকম কঠিন এক সেট প্রশ্ন ধরাই দেওয়া হবে, এটা আপনার শাস্তি, উইদাউট এনি প্রপার রিজন। ধরেন আপনি অসুস্থ, আসলে অসুস্থ, কোনো একটা না পাওয়া যায়, হুদাই বললেন আমি তো সিটি দেই নাই, আমার একটা সিটিটা আবার নেন। আমাদের জন্য প্রশ্ন পড়া, খাতা দেখা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা। আপনি পড়াইতে বলেন, আমি মোটামুটি আগামী 2 বছর এক টানা বসে পড়াইতে থাকবো, কিচ্ছু আমার গায়ে লাগবে না। কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করতে হবে, আপনারা কতটুকু পারবেন। আমার তো আপনাকে ফেল করানো আলটিমেট রিজন না, চ্যাট জিপিটি দিয়ে কোশ্চেন একটা সেট নামায় নিয়ে এসে আপনার পরীক্ষা নিয়ে নেওয়া, সেটাও আলটিমেট টার্গেট না। সো ভায়াবেল আমি কি কি পড়াইছি, আগের ব্যাচে যা পড়াইছি আপনাদের হয়তো বেশি কম পড়াইছি। তো প্রশ্ন হবে ওইভাবে, এই জন্য প্রশ্ন করা, প্রশ্নের খাতা দেখা, এগুলা সময় লাগে, সময় সাপেক্ষ। এই জন্য আমাদেরকে সে কষ্ট দিবেন না যে একটা পরীক্ষা ইচ্ছা করে আবার দিলেন না, নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে নাই, মনে হলো যে না ঠিক আছে আমি পরীক্ষা পরে দিব, আমি নিব, কিন্তু পরীক্ষার প্রশ্ন পরের সেকেন্ড টাইম টাফ হবে। আমার আলোচনা শেষ, এবার কারো কোনো প্রশ্ন থাকলে করবো, না হলে টাটা বাই বাই। স্যার, সবচেয়ে বড় হচ্ছে আপনার একটা সাপোর্ট দরকার, গাইডেন্স দরকার। সেটা হচ্ছে আমরা তো স্যার সবাই আর কি জব হোল্ডার মোস্টলি। সো মিড টার্ম এক্সামটা দিছে আমাদের স্যার হচ্ছে উইকডেজে। সো জানি তো, এটা এক তো উইকের আপনাদের ভিতরে স্যার এটা ম্যানেজ করাটা আসলে সবার ক্ষেত্রে খুব টাফ হয়ে যাচ্ছে। কি ম্যানেজ করা। মানে এক্সাম ডেটটা, কারণ স্যার এক্সাম ডেটটা তো 3টা থেকে, স্যার অনেকের ছুটি নিতে হবে। 3টা? না না 6টা না নাকি? স্যার 3টা থেকেও এক্সাম আছে। আমার এক্সাম কয়টায়? 22 তারিখ না আমার এক্সাম, 21 বা 22? 6টায় স্যার, মানে আরো কয়েকটা কোর্সের আছে স্যার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কারণ স্যার এইভাবে না না উইকডেজ এক্সাম দেওয়াটা স্যার আমাদের জন্য টাফ হয়। না, আই ডু এগ্রি উইথ ইউ, বাট প্রবলেম হলো আমি তো ওই কোর্স কোঅর্ডিনেটর যে কমিটি বা ওটাতে নাই, আমি শিক্ষক পড়াই, এখানে আমার হাত দেওয়াটা আসলে উচিত হবে না। আরেকটা হলো এই আপনাদের কি ভর্তির সময় এগুলো একটু বলে নেওয়া হয়েছে মনে হয়, যে আপনাকে উইকে যে কোনো সময় পরীক্ষা হইলে ওইটুকু একটু স্যাক্রিফাইস করতে হবে, এই ধরনের ব্যাপার হয়তো আলাপ করে নেওয়া হয়েছে। স্যার পুরাটাই যে আমি উইকেন্ড, হ্যাঁ একদিনই তো পরীক্ষা, যদি এরকম আপনাদের পরে এটা মেনে নিতে হবে। আরেকটা হলো আপনারা যদি মনে করেন যে একবারই পারবেন না, এরকমও দেখছি চিটাগাঙে চাকরি করে, সে শুধু উইকেন্ডে আসে, বৃহস্পতিবার রাতে চলে আসে, শুক্র শনি 2 দিন 4টা সাবজেক্টের 2টা 4টা ক্লাস করে, শনিবার রাতে আবার উঠে গিয়ে সে রোববার ফিস করে চিটাগাং বা ঢাকার বাইরে আউটসাইড, এরকম পাইছে। বাট তাদের জন্য প্রচন্ড কষ্ট হয়, কারণ উইকের মাঝে 1-2টা পরীক্ষা দিলে তারা এগুলা মিস করে, সমস্যায় স্যার পড়ে আমিও যায়। আপনার সাথে এগ্রি স্যার, কারণ হচ্ছে একটা স্যার আমরা ম্যানেজ করতে পারতাম, দেখা গেছে আমাদের 3টা স্যার এক্সাম পড়ছে উইকডেজে।
সো এক উইকে তো স্যার হচ্ছে তি- 3 দিন আসলে ছুটি নেওয়া বা ম্যানেজ করাটা তো পসিবল হয় না আপনাদের অফিস। তিনটা এক্সাম পড়ছে উইকডেতে। দাঁড়ান এক সেকেন্ড দেখি তো আমি। 6 ব্যাচ আপনাদের কাছে সবই আছে। আর আপনার কিছু কাছে বলেন। আপডেটেড রুটিন কি আছে? আপনাদের সিআর স্যার 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ আর হচ্ছে জি 25 স্যার। দাঁড়ান একটু দেখে আমি। আপনাদের 17 তারিখ পরীক্ষা কি বললো? জি স্যার, আমাদের 17 তারিখ আপনাদের পরীক্ষা তো পরীক্ষা। আমার এখানে আমি স্যার 17 তারিখ আমাদের হ্যাঁ এক্সাম আছে। আচ্ছা আমার কাছে হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। 17 তারিখ কি বার? শুক্রবার স্যার। ফ্রাইডে না? জি তাই তো স্যার। ঠিক আছে, ফ্রাইডে পরীক্ষা পড়বে। শনিবার আপনার অ্যাজ ইউজুয়াল যে ক্লাস ডেট গুলা বা ক্লাসের যে ডিউরেশন ওই টাইম গুলাই হবে। শুক্র শনি মিডের এক্সাম পড়বে, এটা কিছু করার And নেই। সোমবার আর বুধবার স্যার 2 দিন আর কি আমাদের এক্সাম পড়ছে স্যার। আমি তো আমার এখানে সোমবার তো দেখতেছি না, আমি একটা পরীক্ষাই দেখতেছি। বুধবার মিড 1 সিএসসি 807, সেটা আমারটা। সোমবার সোমবারে কবে 801 আপনাদের আছে রুটিন স্যার গুলা? আমাদের। 80 স্যার চেঞ্জ করছে মনে হয়। স্যার আমাদের স্যার এক্সাম এর 17 তারিখ, এর 20 তারিখ, 22 তারিখ এবং 25 তারিখ। 20 সোমবার আর এবং বুধবার স্যার 2 দিন আছে স্যার আর কি হ্যাঁ, আমাদের 801 আর হচ্ছে স্যার সোম নাই 807। সোম নাই না, স্যার সোমবারে 20। শুনেন না, আমার কাছে আপডেটেড রুটিন তো আছে, আমি আচ্ছা দিলাম। আচ্ছা বুঝতে পারছি। আপনার কাছে আপনার ফ্রাইডে আর স্যাটারডেতে সব এক্সাম, শুধু আমারটা যেহেতু ওপেন ক্রেডিট মিক্সড ব্যাচ, জি মানে স্যার। ব্যাচ 3 4 5 যা চায় সবাই নিতে পারে, এবং এই জন্য সবার ওটা চিন্তা করে এটাকে একটা উইকডেতে দেওয়া হয়েছে। তাও আবার মনে হয় এটা 6টা 7টা থেকে পরীক্ষা শুরু হয়, 6টা 6:30টার আগে না, 7টা থেকে 8টা জি মানে এই স্যার। সময়গুলো। তাহলে স্যার আপনাদের আমাদের এই কিছু সমস্যা কি? এখন আপডেটেড তো রুটিনে অফিস স্যার টাইম আমাদের দিছে। 801টা কবে স্যার? আপনার কাছে যেটা আছে একটু কাইন্ডলি দেখা যাবে স্যার? মানে যদি আপনি একটু দেখতেন। 801 হ্যাঁ ওটা 18 18 তারিখ স্যার। 801 18 তারিখ। না 18 স্যার, তারিখের এক্সাম 18 তারিখ পিছানো আমাদের হয়েছে। পিকনিক। 18 তারিখ তো পিকনিক, কিন্তু এখনো কি পিকনিক চেঞ্জ করে রিশিডিউলের ইয়া দেওয়া হয়েছে? জি সেটা স্যার, বলেন। আমাদের পিকনিকের জন্য রুটিন চেঞ্জ করে আপডেটেড নতুন রুটিন দেওয়া হয়েছে, যেটাতে স্যার 18 হুম, তারিখে এক্সামটা আমাদের হচ্ছে 20 তারিখে শিফট করা হয়েছে সোমবার। এখন এইটা এটা আপনাদের বেনিফিট। দাঁড়ান ওই রুটিনটা মনে হয় আমি মিস করছি, তো স্যার আমি আপনাকে আমাকে ফরওয়ার্ড পাঠায় নাই করছি। রুটিনটা দিলে। তো ওটা আপনাদেরকেই পাঠাইছে, ওরা হয়তো কালকে পাঠাবে, মিস করছে। আমার কাছে এখনো আসে নাই রুটিনটা। আসলেও আমার কিছু করার থাকবে না, ওইটা আপনারা ইয়েতে কথা বলেন। বেস্ট কি আপনাদের যেহেতু মানে পুরো ব্যাচেরই কোনো প্রবলেম হবে বা পারবেন না এটা সেটা, আপনারা শহীদুরের সাথে কথা বলেন, যে পিএমআইসিএস এর যে স্টাফ শহীদুর, তার সাথে কথা বলেন, সে ব্যাপারটা উঠাবে ইয়াতে, সে কনসার্ন স্যারদেরকে জানাবে। দাঁড়ান, হ্যাঁ পাইছি, আমাকে আমাকে সিআর পাঠাইছে, দেখি একটু। তাহলে একটা হলো আমারটা 22 তারিখ, 20 তারিখ সোমবার দিতেছে। ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় আজকে। ও আচ্ছা 6 তারিখ এটা ছাড়ছে। এটা আমার কাছে আসে নাই কেন আমি জানি না। এটা আমাদের টিচারদের এখনো এটা মেইল করে দেয়নি, দিবে। তাহলে 20 তারিখ যেটা দিছে শুনেন, এটা আপনারা না পারলে আপনারা জানান যে আমরা এটা পাচ্ছি না, বাট মেজরিটি গ্রুপ গিয়ে বলতে হবে আর কি। আর আমরা স্যার সাড়ে এভাবে ছ- অনেক সাড়ে ছ- 6:30 থেকে পরীক্ষা দিলে তো সমস্যা খুব একটা দেখছি না, কারণ এখন তো অফিস আইদার কারো 4টা, নাহলে ব্যাংক ট্যাঙ্ক হইলে 5টা। 6:30টায় পরীক্ষা, সে তো বাসায় যাবেন, পরীক্ষা দিতে যাবেন, সমস্যা কি? অফিস বাঙ্ক দিয়ে তো করতে হচ্ছে না কোনো পরীক্ষা। শুক্রবারের পরীক্ষা বেলা 3টা, শুক্রবার আপনার সারাদিন ফ্রি থাকতে হবে। মানে ওয়ার্কিং ডে এর কোনো পরীক্ষা কিন্তু আলটিমেটলি অফিস আওয়ারে নাই, আফটার অফিস আওয়ার আছে 6:30 থেকে 8টা। তো সেটা তো বললেও শুনবে না, মাথায় রাখেন।
আর যারা ঢাকার বাইরে থেকে আসেন তাদেরকে ভাইবা বোর্ডেই জিজ্ঞেস করে প্রথমে যে আপনি ঢাকার বাইরে কিনা, এবং সেটা ডিসকারেজিং, তাদের অ্যাডমিশন নেওয়া হয় না। কারণ তারা বেশিরভাগ যারা তারপরে জোর করে হয়েছে তারা ঝামেলা করছে, পরীক্ষা মিস করে এই করে সে করে। সো তারপর আলাপ করেন, বাট আমাকে কোট করেন না যে স্যার বলছে। না না স্যার, বুঝতে পারছি স্যার, হ্যাঁ, সমস্যা নাই। আপনার আলাপ 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 করতে পারেন 99% ক্ষেত্রে এটা চেঞ্জ হবে না, 99% ক্ষেত্রে। এটাই স্যার কারণ আপনার কাছে ছিল আসলে, মানে আফটার অফিস মিস ব্যাপারটা করে চেঞ্জ, বেনিফিট হবে কিনা স্যার এটা। আফটার অফিস চেঞ্জ হবে না। অফিস আপনি বলতেছিলেন 3টায় পরীক্ষা, এর জন্য আমি খুঁজতেছিলাম 3টায় হইলে আপনার সে আছে, 5টার পরে পরীক্ষা হইলে সে নাই, আপনার কি কথা শুনবেই না। সো আর আমার পরীক্ষার অন্য পরীক্ষার মধ্যে যেটা বলতেছেন, সোমবারের পরে মঙ্গলবার আছে, তো সিলেবাস তো খুব একটা বাড়বে না। সিটির পরে হালকা একটু বাড়বে সামান্য। সিটির প্রিপারেশন ভালো করে নেন, এই সিটির প্রিপারেশন দিয়ে মিডের 80% প্রিপারেশন হয়ে যাবে। আর সময় আছে, শুক্র শনি একদিন পড়বেন, মঙ্গলবারে না, সোমবার পরীক্ষা দিয়ে এসে মঙ্গলবার, মঙ্গল বুধ টাইম আছে। হ্যাঁ, একটু হয়তো আপনাদের জন্য টানাটানি হয়ে যাবে, কারণ অবশ্য আবার একটা দিকে বেনিফিট আছে, শনিবার তো সারাদিন আপনাদের তো আবার আপনারা তো হয়তো পিকনিকে যাবেন, পিকনিকে গেলে তো সেদিন পুরোটা যাবে, এটা ঠিক আছে। ম্যানেজ করেন আসলে, এটা ম্যানেজ করে নিলেই হবে। এই পরীক্ষাগুলা খুব টাফ হয় না বলে, আপনি প্রিভিয়াস প্রশ্ন আমি শেয়ার করতে পারবো না, অফিসে বা আপনার আগের ব্যাচের বড় ভাইদের সাথে কথা বললে আপনি কিছু কিছু প্রশ্ন তো পেয়ে যাবেনই, প্রতিটা সাবজেক্টেরই, আমারটা সহ। তো দেখবেন যে পরীক্ষা আমরা কখনো প্রশ্ন হার্ডও করি না, চেষ্টাও করি না। তো আপনি যা জানেন এই মুহূর্তে, পরীক্ষা যদি খালি আমার ক্লাসে অ্যাটেন্ড যদি করে থাকেন মনোযোগ দিয়ে না ঘুমায়া, আপনি এখন পরীক্ষা দিলেও 50-এ 30-40 পাবেন, আমি বললাম। হ্যাঁ, যেসব জিনিস একবারে এনআইএসটি ফ্রেমওয়ার্কের ওগুলা আপনি গোলায় ফেলতেছেন, তাহলে একটু হালকা, তাও 0 পাবেন না, আমি বললাম। একবারে 0 ফেল করা, 20% 30%-এর নিচে নাম্বার পাওয়া, এরকম হবে না। অ্যাবসেন্ট যারা ক্লাসই করেন নাই, স্লাইড খুলেও দেখেন নাই, তাদের কথা আলাদা, তাদের কম্পেয়ার আমি নাই করি। ঠিক আছে, দ্যাটস অল। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম স্যার, গাইডেন্স। আপনাদের গভীর রাতে বসে রাখার জন্য সরি। আমি 9টায় শিডিউল দিচ্ছিলাম, বাট আর্জেন্ট একটা ঝামেলা পড়ার কারণে আমি এটা একটু ডিফার করতে ওকে স্যার, হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপ টু দ্য ম্যাচ। সবাই সবাই ভালো থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। Record.